এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ছি, আপনার একেবারেই লজ্জা করলো না আমাকে বিয়ে করতে? আমি আপনার বোনের দেবর, তার উপর আপনার থেকে 3 বছরের জুনিয়র। জুনিয়র তাতে কি হয়েছে রুদ্র? ভালোবাসা কি এইসব ছোট বড় দেখে হয় বলো? ভালোবাসা? কিসের ভালোবাসা? আমি তো আপনাকে ভালোবাসি না। আপনাকে আমি ভাইয়ের শালী হিসেবে সম্মান করতাম, কিন্তু আপনি যে আমার সম্মান এইভাবে ধুলোয় মিশিয়ে দেবেন আমি বুঝতে পারি নাই। ভালোবাসার মানুষকে নিজের কাছে রাখতে কোনো কিছুই অন্যায় নয় রুদ্র। আপনার লজ্জা লাগে না এসব কথা বলতে? কোথায় জুনিয়রকে স্নেহ করবেন তা না করে নিজে বিয়ে করে নিলেন। আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি, তাহলে কেন আমাকে বিয়ে করলেন? রুদ্র, আমি তোমাকে আগেও বলেছি আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার মধ্যে কোনো পাপ দেখি না। তুমি যাই কিছু বলো না কেন। রাখেন আপনার ভালোবাসা। আপনি ভালো করেই জানেন আমার গার্লফ্রেন্ড আছে, আমি তার সাথে কমিটেড। তাহলে আপনি কি করে পারলেন আমাকে বিয়ে করতে? এই জন্যই আমি তোমাকে বিয়ে করেছি, যাতে তুমি অন্য কারো না হয়ে যাও। জোর করে বিয়ে করেই কি আটকে রাখতে পারবেন আমাকে? আমি কিছুতেই আপনাকে স্ত্রী হিসেবে মানি না। আমি নীলাকে ভালোবাসি। রামিসার মেজাজ গরম হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে অন্য একটা মেয়েকে ভালোবাসার কথা বলছে। সে এগিয়ে এসে রুদ্রর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। গভীরভাবে কিস করতে থাকে সে রুদ্রকে। রুদ্র হতভম্ব হয়ে গেল। এটা কি হয়ে গেল তার সাথে? সে তো কখনোই এমন কিছু ভাবতে পারেনি। রামিসা যে এমন একটা পদক্ষেপ নেবে সেটা বুঝতেই পারেনি। রুদ্র ধাক্কা দিয়ে সরিয়ে দিল রামিসাকে। তারপর রাগী কণ্ঠে বলল, কি করলেন আপনি এটা? আপনার লজ্জা করে না একটা মেয়ে হয়ে একটা ছেলে কিভাবে কিস করতে? লজ্জা কেন করবে রুদ্র? আমি কি কোনো পরপুরুষকে কিস করেছি নাকি? আমি আমার স্বামীকে কিস করেছি। স্বামী? মাই ফুট। মানি না আমি এই বিয়ে। বেরিয়ে যান আমার ঘর থেকে। তুমি বললেই আমি বেরিয়ে যাব? বিয়ে হয়েছে আমাদের, আমরা এখন স্বামী স্ত্রী, আর স্বামীর ঘরে স্ত্রীর সম্পূর্ণ অধিকার রয়েছে। রুদ্রের রাগে মেজাজ গরম হয়ে যাচ্ছে। এমনিতে জোর করে ঘাড়ে চেপে বসেছে, তার উপর আবার তার ঘরও দখল করেছে। এটা কিছুতেই রুদ্র মানতে পারছে না। সে ড্রেসিং টেবিলের উপরে থাকা ফ্লাওয়ারটা ছুঁড়ে মারে। তারপর রাগের কণ্ঠে বলে, থাকুন আপনি আপনার অধিকার নিয়ে ঘরের মধ্যে বসে, আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। এই বলে রুদ্র নিজেই বেরিয়ে গেল ঘর থেকে। সে তার গার্লফ্রেন্ডকে কি জবাব দেবে? সে তো তাকে আশা দিয়েছিল যে সে তাকে বিয়ে করবে, কিন্তু সবকিছু নিয়ে এমন ভাবে উল্টাপাল্টা হয়ে যাবে সেটাই তো বুঝতে পারেনি সে। রাগে মাথার মধ্যে ধপধপ করছে রুদ্রের। দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তারপর গ্যারেজ থেকে বাইকটা বের করে ছুটে চলল অজানা উদ্দেশ্যে। রাত তখন গভীর। শহরের বাতাসে অদ্ভুত এক অস্থিরতা। রুদ্রের চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। বাইকের গতির সাথে তাল মিলিয়ে তার বুকের ভেতরকার ধুকপুক আওয়াজটা আরো দ্রুত হতে লাগলো। অবশেষে শহরের প্রায় শেষ প্রান্তে থাকা ছোট্ট এক কফি কর্নারে গিয়ে থামলো সে। ওখানে ওর বন্ধু রিয়াদ আর ইমরান প্রায় আড্ডা দেয়। ফোন করে ডেকে পাঠিয়েছিল ওদের। কিছুক্ষণ পরে রিয়াদ এসে ঢুকে পড়ে শপে। গম্ভীর চোখে রুদ্রকে দেখে বলে, কি হয়েছে রে তোর? এমন মুখ কালো করে বসে আছিস কেন? ফোনে তো তোকে কাপা গলায় কথা বলতে শুনলাম। আমি শেষ হয়ে গেছি রে, সব শেষ। ধীরে ধীরে কথা বল, কি হয়েছে ঠিক করে বল তো। রুদ্র মাথা নিচু করে টেবিলের উপর হাত রাখে। গলা ভারী হয়ে এসেছে তার। আমি আমি নীলাকে কথা দিয়েছিলাম আমি তাকে বিয়ে করব। সে আমার জন্য কত স্বপ্ন দেখে বসে আছে, অথচ অথচ আজ আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল আমার ভাইয়ের শালিকার সাথে। আমি চাইনি ইমরান, আমি কিছুই চাইনি। কি বললি? তোর ভাইয়ের শালি মানে রামিসা আপা? উনি? হ্যাঁ, সে আমার সব কিছু উপেক্ষা করে আমার জীবনটাকে নিজের ইচ্ছে মতো বন্দি করে ফেলেছে। আমি বলেছি আমি তাকে ভালোবাসি না, আমার গার্লফ্রেন্ড আছে, তাও ও থামেনি। আজ জোর করে বিয়ের মঞ্চে দাঁড় করিয়ে দিল আমাকে। কিন্তু তুই তো পালিয়ে যেতে পারতি। পালিয়ে যাই কিভাবে বল? আমার বাবা মা ভাই সবাই এতে রাজি। সবাই বলল রামিসা ভালো মেয়ে, সংসার সামলাবে।
কেউ আমার কথা শুনল না, যেন আমি কোনো মানুষই না, একটা পুতুল যাকে যেখানে খুশি বসিয়ে দিলেই হলো। তাহলে নীলার কি হবে রুদ্র? এই প্রশ্নটা যেন রুদ্রের বুকের উপর পাথর হয়ে আছড়ে পড়ল। তার দু চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি ওকে কি বলবো রে? আমি তো ওকে বলেছিলাম কালকে ওর সাথে বসে বিয়ের তারিখ ঠিক করব। আমি মুখ দেখাবো কি করে? সে ভাববে আমি বিশ্বাসঘাতক। তুই একটুও দোষ করিসনি রুদ্র, তোকে জোর করে বিয়ে করানো হয়েছে। কিন্তু সমাজ দেখে না কে দোষী কে নির্দোষ। নীলা শুধু দেখবে আমি আরেকজনের বিয়ে করেছি, আর সেটাই আমার সবচেয়ে বড় অপরাধ হয়ে যাবে। আমি প্রতারক হয়ে যাব ওর চোখে। কথা বলতে বলতে রুদ্রের গলা রুদ্র হয়ে গেল। সে এক মুহূর্ত চোখ বন্ধ করলো। নীলার হাসি মাখা মুখটা ভেসে উঠল তার চোখের সামনে। যে চোখ দিয়ে নীলা সারা জীবনের স্বপ্ন করে নেয়, সেই চোখেই আজ ঘৃণা এসে ভর করবে। এ যেন রুদ্রের জীবনের সবচেয়ে কঠিন রাত। তুই চাইলেই সব ঠিক করতে পারিস। তুই যদি নীলাকে সত্যিটা নিজে গিয়ে বলিস, হয়তো ও বুঝবে। জানি না রে ও বুঝবে কি না, কিন্তু একটা কথা বুঝেছি রিয়াদ, আমার জীবন আর আমার হাতের মধ্যে নেই। কেউ আমাকে আমার ইচ্ছা ছাড়া বন্দি করে ফেলেছে, আর আমি এই বন্দিত্ব মেনে নিতে পারবো না। তাহলে এখন তুই কি করবি? রুদ্র মাথা তুলে তাকালো দুই বন্ধুর দিকে, চোখে নির্জনতার ছায়া। আমি আজই নীলার সাথে দেখা করব, সব জানিয়ে দেব। যদি ও আমাকে গ্রহণ করে আমি সব কিছু লড়ে ফিরে আসব, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে আমি নিজেকে আর মানুষ বলে ভাববো না। রুদ্রের এই কথাগুলো শুনে রিয়াদ আর ইমরান নিশ্চুপ হয়ে গেল। রাতের অন্ধকার যেন আরো কালো হয়ে উঠল তাদের সামনে, কারণ তারা জানতো রুদ্র সামনে যে পথটা বেছে নিচ্ছে সেটা কষ্ট, লজ্জা আর অনিশ্চয়তায় ভরা। তবু সেটাই সত্য, আর সেই সত্যের মুখোমুখি হতে হবে তাকে। রাত তখন প্রায় 12:30 বাজে। শহরের বাতাসে হালকা শীতের ছোঁয়া, তবে এই ঠান্ডা রুদ্রের অস্থির শরীরকে থামাতে পারছে না। বাইকের হ্যান্ডেলে হাত রাখলেও তার আঙ্গুল কাঁপছে। শেষমেশ বুক ভরে গভীর নিঃশ্বাস নিল এবং ফোনে ডায়াল করলো নীলার নাম্বার। ফোনটা প্রথমে কেটে দিল নীলা। রুদ্র আবারও কল দিল। কয়েক সেকেন্ড কল রিসিভ হলো। এত রাতে ফোন করলে কেন রুদ্র? কাল বিকেলে তো দেখা করার কথা বলেছিলে, এখন আবার হুট করে? কাল না নীলা, কাল অনেক দেরি হয়ে যাবে। প্লিজ তুমি কি একটু এখন দেখা করতে পারবে? তুমি কি কাঁদছো রুদ্র? তোমার গলার স্বর কেন এমন? কি হয়েছে বলো? সব বলবো, কিন্তু ফোনে না। তুমি একটু নিচে চলে আসবে প্লিজ, খুব দরকারি কথা আছে। ফোনের ওপাশে কিছুক্ষণের নীরবতা, তারপর ধীরে ধীরে নীলার কণ্ঠ ভেসে আসে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি যাবো শুধু 5 মিনিটের জন্য। তুমি কোথায়? তোমার বাসার নিচে, আমি আসছি। নীলা চুপচাপ ফোনটা কেটে দেয়। পর্দা সরিয়ে বাইরের অন্ধকারে তাকালো। তার বুকের মধ্যে অদ্ভুত কাঁপন। সে শেষবার মায়ের রুমের দিকে তাকিয়ে নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে পড়ে। রাস্তাটা নির্জন, হালকা বাতাসে গাছে গাছে শো শো শব্দ। রুদ্র তার বাইকের পাশে দাঁড়িয়ে আছে, চোখের নিচে কালো দাগ, মুখভর্তি অশ্রুসিক্ত ক্লান্তি। নীলা দ্রুত এগিয়ে এলো। দূর থেকে রুদ্রকে দেখে থমকে গেল। রুদ্র, তোমার মুখের অবস্থা এমন কেন? তুমি কি অসুস্থ? তোমার চোখ লাল, তুমি কাঁদছো। নীলা, আমি শব্দ খুঁজে পাচ্ছি না, কিভাবে বলবো? প্লিজ আমাকে ঘাবড়িও না, সরাসরি বলো কি হয়েছে। রুদ্র আর নিজেকে সামলাতে পারল না। তার বুকের মধ্যে জমে থাকা আগ্নেয়গিরি আজ বিস্ফোরিত হতেই হবে। গভীর নিঃশ্বাস নিল। আজ আমার বিয়ে হয়েছে। এই কথাটা শুনে নীলার চোখের পলক ফেলতে ভুলে গেল, যেন মুহূর্তের জন্য সময় থেমে গেছে। তার ঠোঁট কেঁপে উঠল। কি কি বললে? তোমার বিয়ে? তুমি আমার সাথে আগামী মাসে বিয়ের কথা বললে, আর আজ বলছো তোমার বিয়ে হয়ে গেছে? এটা কি ধরনের মজা? এটা মজা না নীলা, এটা সত্যি। আমাকে জোর করে আমার সম্মতি ছাড়া আমার ভাইয়ের শালির সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। নীলা একটু পেছনে সরে দাঁড়ালো। তার দম বন্ধ হয়ে আসছে। বুকের ভেতর যেন কেউ চেপে ধরেছে। সে ঠোঁট কামড়ে অশ্রু সংবরণ করতে চাইল, কিন্তু ব্যর্থ হলো। তাহলে তুমি আমার জন্য যে স্বপ্ন দেখিয়েছিলে, আমার বাবা মাকে রাজি করানোর কথা বলেছিলে, তুমি বলেছিলে তুমি আমায় ছাড়বে না, তুমি বলেছিলে আমি শুধু তোমার হব। আমি প্রতিশ্রুতি ভাঙিনি নীলা। আমার জীবন আমাকে জোর করে কেড়ে নিয়েছে। আমি চাইলেও কিছু করতে পারিনি। বিশ্বাস করো, আমি শেষ মুহূর্ত পর্যন্ত
লড়েছি। লড়েছ নাকি চুপচাপ স্বীকার করেছ? রুদ্র, তুমি কি একবারও আমাকে ফোন করনি সাহায্যের জন্য? তুমি কি আমাকে জানাওনি যাতে আমি এসে বাধা দিতে পারি? রুদ্র থমকে যায়। কথাটা সত্য, সে ফোন করেনি, কারো কাছে সাহায্যও চায়নি। আমি আমি ভাবছিলাম কেউ রাজি থাকবে না। আমি চেয়েছিলাম সম্মানের সাথে তোমাকে বিয়ে করতে, কিন্তু সব কিছু এক মুহূর্তে উল্টাপাল্টা হয়ে গেল। তাহলে এখন আমার কাছে এসেছো কেন? কি চাও তুমি? আমি আমি চাই তুমি আমার কথা শোনো। আমি এই বিয়ে মানি না। আমি তোমার ছাড়া কাউকে ভালোবাসি না নীলা। আমার হৃদয়, আমার আত্মা শুধু তোমার। নীলা এবার স্থির দৃষ্টিতে তাকালো। অশ্রু গড়িয়ে পড়লেও চোখ দিয়ে কণ্ঠ কঠিন। কিন্তু সমাজ, আইন, তোমার মাথায় তো এখন অন্যের ভাব। তাহলে তুমি কার বলো? আমি শুধু তোমার। আমি বেঁচে থাকতে কাউকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করব না। আমি লড়ব নীলা, যদি তুমি পাশে থাকো। নীলা চুপ করে দাঁড়িয়ে রইল। তার ভেতরে যুদ্ধ শুরু হয়েছে। একদিকে ভালোবাসা, অন্যদিকে অপমানের ভয়। কিন্তু সে জানে রুদ্র সত্যিই ভেঙে পড়েছে। তুমি কি নিশ্চিত রুদ্র তুমি এই রাস্তা পারবে? তুমি কি পারবে আমাকে নিয়ে যুদ্ধ করতে? কারণ আর একবার হাইলে আমার আর বাঁচার কারণ থাকবে না। রুদ্র এগিয়ে এসে দুহাতে নীলার হাত ধরে। আমি শপথ করছি নীলা, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। তোমাকে ছাড়া এক মুহূর্ত নয় আমার। আকাশের দিকে তাকিয়ে দেখলো তারা একে একে নিভে যাচ্ছে। হয়তো আজকের রাত দুটো আত্মার আগুন প্রজ্বলনের শুরু, যেখান থেকে শুরু হবে যুদ্ধ, প্রেম বনাম সমাজের। রাত আরো গভীর হয়ে যায়। আকাশের ম্লান চাঁদের আলো, চারদিকে নিস্তব্ধতা। সেই নির্জনতার মাঝখানে রুদ্রের বুকের অসহায় ভার কিছুটা হালকা হলো, কারণ নীলা তাকে শেষ আরেকটি সুযোগ দিল। এই সুযোগের মধ্যে ছিল আশা, আবার ভয়ও। ঠিক আছে রুদ্র, তোমাকে আর একটা সুযোগ দিলাম, কিন্তু মনে রেখো এটাই শেষ। তুমি যদি আবার আমার বিশ্বাস ভাঙো, আমি তখন আর বাঁচব না, তোমাকেও বাঁচতে দেব না। এ কথায় রুদ্রকে বুক ধক করে উঠল। মুহূর্তেই তার চোখ ভিজে এলো। সে আবেগ সামলাতে না পেরে নীলার হাত ধরে টেনে এনে বুকের সাথে জড়িয়ে ধরল। আমি শপথ করছি, এবার আমি কাউকে হারতে দেব না, তোমাকেও না, নিজেকেও না। নীলা কিছু না বলে আস্তে করে নিজেকে সরিয়ে নিল। যাও এখন বাসায় ফিরো, সামনে যুদ্ধ শুরু হবে, শক্তি জমিয়ে রেখো। রুদ্র মাথা নাড়ায়, বাইকে উঠে নিঃশব্দে চলে গেল। নীলার অশ্রুসিক্ত চোখ দূরে মিলিয়ে যাওয়া আলোকে ততক্ষণে দেখে রইল, যতক্ষণ না তার হৃদয়ের ভিতরকার যুদ্ধ আরো তীব্র হয়ে উঠল। রুদ্র বাইক গ্যারেজে রেখে নিঃশব্দে ঘরে প্রবেশ করে। ভেবেছিল সবাই ঘুমিয়ে পড়েছে। একপাশে দাঁড়িয়ে আছে রামিসা, বুকের উপর হাত বাঁধা, চোখে ঝড়ের ইঙ্গিত। রুদ্রের পদধ্বনি শুনে সে সোজা হয়ে দাঁড়ায়। রুদ্র একবার তার দিকে তাকিয়ে সোজা ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। তার মুখে কোনো কথা নেই, আছে শুধু অবজ্ঞা। এত রাতে কোথায় ছিলে তুমি? রুদ্র কোনো জবাব না দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পানির শব্দ ঘর জুড়ে ছড়িয়ে গেল। রামিসার চোখের মনিতে রাগ গাঢ় হতে লাগলো। কিছুক্ষণ পর রুদ্র গোসল সেরে বেরিয়ে আসে, চুল ভেজা, চোখ লাল, মুখে বিরক্তি। এখন বলবে কোথায় গিয়েছিলে? সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। আপনি কে যে আমি আপনাকে কৈফিয়ত দেব? আমি তোমার স্ত্রী রুদ্র, আমাকে কৈফিয়ত দিতেই হবে। বউয়ের কাছে স্বামী তার হিসেব দিবে না, এটা তুমি কিভাবে বলতে পারো? কানের কাছে কথা বারবার ঘ্যান ঘ্যান করবেন না প্লিজ। আমি অনেকবার বলেছি আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না। আপনি বারবার স্ত্রী স্ত্রী বলে নিজেকে ছোট করবেন না। ছোট না, এটা আমার মর্যাদা। আমাদের বিয়ে হয়েছে, তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না। আমি আমার স্ত্রীর অধিকার চাই। রুদ্র হঠাৎ জোরে হেসে ওঠে, যেন তার হাসির শব্দে পুরো ঘর কেঁপে উঠেছে। অধিকার? কোন অধিকার চাইছেন আপনি? যেখানে আপনাকে দেখলেই আমার ঘৃণা হয়, সেখানে আপনি আবার স্ত্রীর অধিকার চান? আপনি কি সত্যি বুঝতে পারছেন আপনি আমার জীবনে জোর করে ঢুকে পড়েছেন? রামিসার গলা কেঁপে উঠল, কিন্তু সে চোখ নামালো না। আমি জোর করিনি রুদ্র, ভালোবেসে তোমাকে নিজের করতে চেয়েছি। ভালোবাসায় অধিকার থাকে, দাবি থাকে। আপনার ভালোবাসা না, এটা জেদ, অসুস্থ জেদ। আপনি আমাকে বন্দি করতে চাইছেন, কিন্তু মনে রাখবেন বন্দি পাখি একদিন না একদিন খাঁচা ভেঙে উড়েই যাবে। আমি পাখি না, আমি মানুষ রুদ্র। আর আমার ভালোবাসা স্রেফ নিজের কোনো শখ পূরণ নয়। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, এই সত্যিটাই আমি মানি। তাহলে মরার প্রস্তুতি নিন, কারণ আমি আপনাকে কোনো দিনও মেনে নেব না।
এই কথাগুলো যেন ধারালো কাজ হয়ে বিঁধল রামিসার বুকের গভীরে, কিন্তু তার চোখে এখনো ভাঙানোর কোনো চিহ্ন নেই, বরং তীব্র এক রহস্যময় দৃঢ়তা, অদম্য সংকল্প, যেন সে বলছে, তুমি না মানলে কি হবে? ভাগ্য তোমাকে আমার কাছেই ফিরিয়ে আনবে, শুধু তখন তোমার ভাগ্যে আমি থাকলেই হয়। রুদ্র ব্যালকনির দিকে এগিয়ে গেল, দরজা জোরে ধাক্কা দিয়ে বন্ধ করলো। দরজার ওপাশে রামিসা দাঁড়িয়ে রয়েছে, ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। সেই হাসিতে ছিল না দুঃখ, ছিল না ভাঙন, ছিল এক ভয়ঙ্কর আশ্বাস। রুদ্র, তুমি যতই আমাকে ঘৃণা করো, সময় তোমাকে বাধ্য করবে আমাকে ভালোবাসতে। রাতের শেষে নিস্তব্ধ ভোর, আকাশে ফ্যাকাশে আলো উঠতে শুরু করেছে, পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসে দূর থেকে, কিন্তু এই শান্ত দৃশ্যের সাথে রুদ্রের অন্তরের ঝড়ের কোনো মিল নেই। রুমের ভেতরে যেতে নারাজ রুদ্র রাতভর বসেছিল ব্যালকনিতে, ঠান্ডা বাতাসে মুখের চেহারা ক্লান্ত, চোখ লাল, মেজাজ তপ্ত। ভোর রাতে কখন যে চোখ লেগে এসেছে নিজেও জানে না। হঠাৎ রুমের ভেতর থেকে রামিসার গলা শোনা গেল, শান্ত কিন্তু স্পষ্ট। রুদ্র, দরজা খুলে দাও, আমি তোমার জন্য কফি নিয়ে এসেছি। রুদ্রর ভ্রু কুচকে গেল। ঘুম ভাঙার পরে প্রথম যে জিনিসটা সে দেখতে চায় না সেটা রামিসার মুখ। সে বিরক্তি মুখে দরজা খুলে দাঁড়ালো, চোখের আগ চিকচিক করছে। কি হয়েছে আপনার? সমস্যাটা আসলে কোথায়? রাতে ঘুমাতে দেন না, সকালে ওঠার আগেই শুরু হয়ে গেল। রামিসা বিন্দুমাত্র বিচলিত নয়, তার হাতে গরম কফির মগ, কফি থেকে হালকা গন্ধ বের হচ্ছে। বেশি কিছু চাই না, কফি খেয়ে ফ্রেশ হয়ে নাও। আমার কথা ভাবতে হবে না আপনাকে, আপনি নিজের চিন্তা করুন। আমার সাথে এমন নাটক করার দরকার নেই। রামিসা সামনে এসে মগটা তার হাতে ধরিয়ে দিল জোর করে। এটা নাটক না রুদ্র, এটা অধিকার। আমার স্বামীর জন্য আমি কফি বানিয়েছি, এটা আমার দায়িত্ব। রুদ্রের রাগ মুহূর্তে চূড়ান্ত সীমায় পৌঁছালো, তার বুকের ভেতর চাপা আগুন দাউ দাউ করে জ্বলছে। সে হঠাৎ মগের হাতল ধরে জোরে ছুঁড়ে মারলো মেঝেতে, ঠাস। গরম কফি ছিটকে চারদিকে ছড়িয়ে গেল, মগ মেঝেতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি বলেছিলাম আশেপাশে আসবেন না, বুঝতে পারছেন না নাকি আপনি? আপনার লজ্জা বলে কিছু নেই। একটা পুরুষের সামনে ঘ্যান ঘ্যান করে ঘুরে বেড়াচ্ছেন আর তাকে স্বামী বলে ডাকছেন। আপনার নিজের সম্মানটুকু নেই। রামিসা মগ ভাঙার শব্দ শুনে স্থির দাঁড়িয়ে রইল, তার চোখে ভয় নেই না দুঃখ, বরং এক অদ্ভুত শান্ত আগুন। লজ্জা? ভালোবাসার সম্পর্কে লজ্জা থাকলে সম্পর্ক টেকে না রুদ্র। আমি যে তোমার স্ত্রী সেটি সত্যি কথা। এই সত্য উচ্চারণে আমি লজ্জা পাই না, বরং তুমি যাকে এড়িয়ে যাচ্ছ সেই আমার পরিচয় আমি গর্ব করে বলতে পারি। গর্ব করে বলতে পারেন? তাহলে শোনেন, আপনি আমার কাছে কিছুই না, একটা নামহীন জোর করে চাপানো দায়িত্ব, যেটাকে আমি আজ বা কাল ছিঁড়ে ছুঁড়ে ফেলবো। রামিসা তার দিকে তাকালো, কিন্তু তার চোখে কোনো জল নেই, তার ঠোঁটে হালকা রহস্যময় হাসি। তুমি যতই অস্বীকার করো, বাস্তব বদলাবে না। আইন আর সমাজের চোখে আমি তোমার স্ত্রী, আর স্ত্রী তার স্বামীর যত্ন নেবেই। তুমি কফি ভেঙেছো, কোনো সমস্যা নেই, আমি আবার বানিয়ে আনবো, যতক্ষণ না তুমি নিজে থেকে খেতে শুরু করো। আপনাকে বলছি, শেষবারের মতো আমার জীবন থেকে সরে যান। আমি কাউকে ভালোবাসি, দয়া করে এই অসুস্থ জেদ বন্ধ করুন। এটাই যদি অসুস্থতা হয় তাহলে আমি এই অসুস্থতাকে সারা জীবন ধরে রাখবো, কারণ এই অসুস্থতা আমার ভালোবাসা। আর মনে রেখো রুদ্র, কেউ যদি নিজেকে ভালোবেসে তোমার পাশে দাঁড়িয়ে থাকে, তাকে সরিয়ে দেওয়া এত সোজা নয়। রুদ্র দাঁড়িয়ে রইল, নিঃশ্বাস ভারী হতে লাগলো, তার বুকের ভেতর গর্জন করছে আগ্নেয়গিরি। চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটা রামিসা, সে কি সত্যি শুধু ভালোবাসার জন্য এমন করছে, নাকি এর পেছনে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে? আর রামিসা মেঝেতে ভাঙা মগের টুকরোগুলো দেখে নরম স্বরে বলল, ভাঙা জিনিস জোড়া লাগানো যায় রুদ্র, কিন্তু ভাঙা সম্পর্ক, আমি চাই আমাদের সম্পর্ক যেন কখনো ভাঙা না পড়ে। রামিসা ঘুরে দাঁড়ালো, রুদ্র গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল, তার হৃদয় যেন বুঝতে চাইছে এই মেয়ের ভেতরে কি এমন রহস্য আছে যা সে এখনো ধরতে পারছে না। টেবিলে সাজানো ব্রেকফাস্ট, চারিদিকে নীরবতা, শুধু কাঁটা চামচের টুংটাং শব্দ। রামিসা চুপচাপ রুদ্রের পাশে প্লেট সরিয়ে ডিমটা রেখে দিল। রুদ্র বিরক্ত গলায়, আপনার দেওয়ার দরকার নেই, আমি হাত পা কাটা কেউ না, নিজে নিতে পারি। রামিসা কথা না বলে ধীরে ধীরে প্লেটটা সামনে ঠেলে দিল, তার চোখের আগের আগুন, কিন্তু মুখে স্থিরতা। ঠিক তখনই রুদ্রের ভাবি মানে রামিসার বোন নুরানি কফির কাপ নামিয়ে গম্ভীর স্বরে বলল, রুদ্র, তুমি রামিসার প্রতি এমন ব্যবহার করছো কেন?
আমি লক্ষ্য করেছি বিয়ের পর থেকে তুমি ওকে সহ্য করতে পারছো না। রুদ্র চেয়ারে হেলান দিয়ে তার ছেলের হাসি দিয়ে বলে, তাহলে আপনাদের এসব বিয়ের আগে লক্ষ্য করা উচিত ছিল ভাবি, তাহলে হয়তো এই নাটকটা আমার জীবনে ঢুকতো না। নুরানি চোখ বড় বড় করে তাকালো, এবার গলা একটু উঁচু করেই বলল, বিয়ে করতে হতো না মানে কি বলতে চাইছো তুমি? এত কিছুর পরেও তুমি কি এখনো বিয়ে না করে থাকতে চাইছিলে? রুদ্র ঠান্ডা স্বরে, কিন্তু তার কথাই ছিল গলিত লাভা। হ্যাঁ, যদি আমার স্বাধীনতা কেউ ছিনিয়ে নিত না। এই কথা শুনে সারা টেবিলে নিস্তব্ধতা নেমে এলো। রামিসাও চুপচাপ বসেছিল, চোখ নামিয়ে, কিন্তু তার বুকের ভেতর যেন ঝড় বইছে, শ্বাস ভারী হয়ে উঠছে। এই মুহূর্তে রুদ্রের বাবা কাশিম খান কড়া স্বরে বললেন, চুপ করো তোমরা সবাই, যা হওয়ার হয়ে গেছে। এখন এসব আলোচনা আমি শুনতে চাই না। সংসার টিকিয়ে রাখতে হলে সম্মান লাগে, অশান্তি নয়। সম্মান একতরফা হলে সেটা সম্মান না, সেটা দাসত্ব। রুদ্রের মা নীলিমা খান চুপচাপ এক গ্লাস পানি নামিয়ে ধীরে বললেন, সংসার মানে বোঝাপড়া রুদ্র, তুমি বারবার নিজের রাগ দিয়ে সব পুড়িয়ে ফেলছো। যা হয়েছে ভাগ্যের দোষ নয়, হয়তো এটাই আল্লাহর ইচ্ছা ছিল, তোমার কপালে লেখা। একে অভিশাপ ভাবছো বলে সেটা অভিশাপ লাগছে। যদি তুমি একে নিয়তি মেনে শান্ত হতে, তাহলে হয়তো শান্তিই পেতে। রুদ্র এক মুহূর্ত তাকিয়ে রইল মায়ের দিকে, তারপর নিচু স্বরে বলল, মা, আমার কপালে যদি আগুন লেখা থাকে আমি সেটাকে ফুল বলতে পারি না। রামিসার গলা কেঁপে উঠল। সে এবার ধীরে বলল, আমি আগুন নই, তোমার সমান আমার অধিকার নিয়ে আসা স্ত্রী। তোমার জীবন জ্বালাতে না, পাশে দাঁড়াতে এসেছি। রুদ্র টেবিল থেকে উঠে দাঁড়ায়। সে থামিয়ে নিচু স্বরে বলে, কেউ পাশে দাঁড়ালে পিঠে ছুরি মারে না। কথাটা বলেই সে বেরিয়ে যায়। পেছনে বসে থাকা সবাই নির্বাক, শুধু নীলিমা খানের চোখে আতঙ্ক আর অস্থিরতা। এই ঝড় যে কেবল শুরু হয়েছে তা তিনি খুব ভালো করে বুঝতে পারছেন। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে শহরের আলোয় মিশে যাচ্ছে। রুদ্র অফিস ছেড়ে বেরিয়ে এসেছে, মাথায় ঝড়, মনে অস্থিরতা, কাঁধে কাজের কাগজ আর মন ভর্তি চিন্তার সঙ্গে। পথেই ফোনে ডাকে নীলা। দুজনেরই কথাবার্তা কিছুটা হালকা মেজাজ, কিছুটা ভবিষ্যতের স্বপ্ন। তারা ছোট্ট একটা রেস্তোরাঁর টেবিলে বসে গল্প করতে লাগলো। নিরিবিলির মাঝে দুটো হৃদয় অপেক্ষা করছে সারাদিনের ফাঁকে একটাবার মিলনের জন্য। রুদ্র চেয়ার টেনে বসে নীলার দিকে তাকালো। তার মুখের তরুণীর মৃদু হাসি, চোখে যেই অনিশ্চিত আশা। কথাগুলো আসছিল ভবিষ্যতের পরিকল্পনা, সাধারণ মিষ্টি কথাবার্তা। রুদ্র এমন সময় নিজের কাঁধে লাফিয়ে থাকা বিষাদের হিসাব ভুলে যেতে চাইছিল। নীলার হাসিতে মনটা একটু শান্তি পাচ্ছিল। খুলে একটা পরিচিত কণ্ঠ। রেস্তোরাঁর আলোয় ঢুকে পড়ে রামিসা, সোজা ধাপে, চোখে আগুন, মুখে অপ্রতিহত আত্মবিশ্বাস। সে দু চোখে একবার ঘুরে দেখে টেবিলে বসে থাকা জুটি, রুদ্র আর নীলা ঘনিষ্ঠ কথোপকথনে ডুবে আছে। রামিসার ঠোঁট লাল হয়ে ওঠে। ভেতর থেকে কষে ওঠা কোনো অনুভূতি তাকে ঠেকাতে পারল না। রামিসা হাত তালি দিল, নীরস এক টান নেয়ার মতো কণ্ঠে বলে, বাবা কি এখানে? কি সুন্দর প্রেম লীলা চলছে। এদিকে ঘরে বসে আছে তোমার বউ, আর তুমি এখানে এসে আমার সংসারে আগুন লাগাতে চাও? টেবিলে থাকা সবাই অবাক। রুদ্রের গলা কাক ফাটা হয়ে গেল। নীলা হকচকিয়ে উঠে বসে। রেস্তোরাঁর আলোর নিচে রামিসার চোখ দুটো জল জলে করছে। সে নিজেকে আটকে রাখতে পারছে না। এই মেয়ে, তুমি জানো না রুদ্র বিবাহিত? তারপরও কেন ওর পেছনে ঘুরছো আমার সংসারে আগুন জ্বালাতে? নীলা চট করেই হাসি দিল। হাসিটা তাচ্ছিল্য আর আত্মবিশ্বাসের মিশ্রণ। সংসার কাকে বলছেন আপনি? রুদ্র আপনাকে মেনে নেয়নি, আমি সেটা জানি। তার মানে এটা কিছুতেই সংসার হতে পারে না। সংসার করতে হলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকা লাগে। একপাক্ষিক ভালোবাসায় সংসার টিকে না। রামিসার চোখে আগুন বাড়ল, কপালে রক্ত উঠে এলো। সে রাগী গলায় চেঁচিয়ে উঠল, তোমাকে সেটা ভাবার দরকার নেই। তুমি রুদ্রের জীবন থেকে চলে যাও। কখনো না। রুদ্র আমাকে ভালোবাসে, তাই আপনি সরাতে পারবে না। এই কথাগুলো বলতেই রামিসার সারা শ্বাস চেঁচিয়ে ওঠে। কথাটা যেন তলোয়ার। সে আর সহ্য করতে পারল না। ভিড়ে এগিয়ে গিয়ে রুদ্রের দিকে ছুটে এসে সবার সামনে রুদ্রের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, নির্ভয়ে গর্ব করে, দাবি করে। রুদ্র এক মুহূর্তে স্তম্ভিত। তার শরীর যেন কাঁপল। পরিচিত কুসুম নীরবতার মধ্যে ভেসে উঠল। রেস্তোরাঁর আলোয় অতিথিদের স্তম্ভিত চাহনিতে রামিসা লেগে গেল রুদ্রকে। 5 মিনিটের মতো সময় যেন স্থগিত হয়ে গেল। তাদের কোলাহলময় চুম্বু আর শক্তভাবে আঁকড়ে ধরে রাখার মধ্যে ছিল দাবি, ছিল প্রতিশ্রুতি, ছিল জোরালো এক প্রমাণ। রুদ্র চেঁচামেচি করেও দায়িত্ব বদলাতে পারেনি।
রামিসার দৃঢ়তার সামনে সে নিস্তব্ধ। অজান্তে সে হাত বাড়িয়ে নিয়েছিল, কেননা সেই মুহূর্তে তার ভেতরে জেগে উঠেছিল অদ্ভুত এক সম্পর্ক বন্ধন, যা সির্ফ লজ্জা অস্বীকারে মাপা যায় না। শেষে রামিসা ঠোঁট ছেড়ে দেয়। তার চেহারায় ছিল বিজয়ের হাসি, চোখে অদম্য নিরাপত্তাবোধ। দেখেছো, এটা হলো স্বামী স্ত্রীর অধিকার। স্বামী স্ত্রীর অধিকারে ওকে সবার সামনে কিস করতে পারলাম, যেটা তুমি পারবে না, কারণ তুমি শুধু ওর গার্লফ্রেন্ড, স্ত্রী নও। নিনা লাল হয়ে গেল, কিন্তু দমে না গিয়ে উত্তর দিল চোখে রাগ আর কষ্ট মিশ্রিত কণ্ঠে। তুমি সেটা করতে পেরেছো, কিন্তু যে চুম্বনটা তুমি করেছিলে ওর পেছনে কি আছে তুমি জানো না। ওর চোখে যা ছিল তা শুধু অধিকার নয়, কিছু একটা মিশতে থাকা ভয়, ভাঙা ভালোবাসা। আর আমি জানি ওর ভালোবাসা আমার জন্যই ছিল, তোমার কাছে নয়। রামিসা কাতর হাসি দিল, তার সাফল্য জানালো, কিন্তু চোখে এখনো এক প্রশ্নখানা জ্বলছিল। কেন রুদ্র এমনভাবে ভেঙে পড়লো? কেন তার মধ্যে লজ্জা আর আত্মসম্মানের মাঝে এই টান? হঠাৎ রেস্তোরাঁর কোণে থাকা কয়েকজন অতিথি ব্যথিত মৃদু কনফিউশনে চিৎকার করে উঠল। উপকথকের চাহনায় রুদ্রের মুখ লাল হয়ে উঠল, শৈল বিদ্ধ হয় ব্যথা আর ঘৃণায়। সে হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ায়, নীরবভাবে রামিসার হাত আঁকড়ে ছাড়িয়ে নিল। কিছু বলার আগে হাঁটা শুরু করলো। নীলার চোখে মিলেমিশে কষ্ট আর ভালোবাসা। তার কণ্ঠ উঁচু করে বলল, রুদ্র, তুমি কি ঠিক আছো? আমরা আমরা বাহিরে কথা বলি। রুদ্র কণ্ঠে কেবল এক শব্দ, নীরবতার সিদ্ধান্ত। সে দ্রুত বেগে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল। বাইরে রাস্তায় বাতাসে কাঁপনের সাথে তার মন আরো ভেঙে পড়ল। রামিসা টেবিলের একাই দাঁড়িয়ে রইল, তার হৃদয়ে গর্ব আর বিষাদের মিশ্র অনুভূতি। সে জানে সে আজ কিছু জিতে নেই, কিছু হারিয়েছে না, কিছু বলতে পারবে না। ঠিক তখনই তার চোখে এক অদ্ভুত সংকল্প জাগে, এই যুদ্ধ কেবল শুরু। সে টলতে টলতেই বলল, তুমি যতই লড়ো না কেন, রুদ্রকে আমি পাবই, আর তা সবার চোখে, সবার সামনে। রাত্রি ঘনিয়ে আসতেই সে রেস্তোরাঁর ছোট্ট কর্নারে সেই সময়ের গুঞ্জন ছড়িয়ে পড়ল। কথা বাড়ছে, মানুষ বলছে, কিন্তু রামিসার মন স্থির। সে বুঝে গেছে এই যুদ্ধটা প্রাইভেট নয়, এটা সামাজিক, পারিবারিক ও আবেগের মিশ্রণ। আর এই যুদ্ধ তাকে কেবল সামনেই ঠেলে দেবে না, বরং সব কিছু উন্মোচন করবে। রুদ্রের ভেতরে সে অদ্ভুত বিরোধ, নীলার অটল ভালোবাসা আর রামিসার অনভিপ্রেত দাবি। রাতের নীরবতা যেন চারপাশে জেগে ওঠে ঝড় হয়ে। রুদ্রের শ্বাস ধকধক করছে। সে রামিসার হাত শক্ত করে চেপে ধরে বাইরে থেকে টেনে প্রায় দৌড়েই বাড়ির ভেতর ঢুকালো। রামিসা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রুদ্র এক মুহূর্ত সুযোগ না দিয়ে সোজা তাদের রুমে নিয়ে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে দিল। রুদ্রের চোখ লাল, রাগে গলা কাঁপছে। আপনি কেন এমনটা করলেন? সবার সামনে, এতগুলো মানুষের সামনে? আমার লজ্জা করে না? আমার সম্মান বলে কিছু নেই? আপনার একবারও মাথায় আসলো না আমাকে আপনি কি অবস্থায় ফেললেন? রামিসা বুক ভরে শ্বাস নিল, পাল্টা দৃষ্টি গরম আগুনের মতো। তোমার লজ্জা হওয়ার কথা আসছে কেন? তুমি কি আমার স্বামী না? স্বামীর ঠোঁটে কিস করেছি, এত লজ্জা পাবো কেন? বরং তুমি লজ্জা পাবে, কারণ তুমি বউ রেখে অন্য মেয়ের সাথে প্রেম করছো, সেটাই হচ্ছে পরকীয়া। রুদ্র মুহূর্তে স্তব্ধ। এই কথা যেন তার বুকে বাজ পড়ার মতো আঘাত করলো। কি যাচ্ছে তাই কথা বলছেন আপনি? পরকীয়া? আমি কেন পরকীয়া করতে যাব? নীলাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি, ও আমার জীবনের স্বপ্ন। ভালোবাসো তো তাই করো, বিরোধ নাই, কিন্তু এখন তুমি একজন বিবাহিত পুরুষ, বউ রেখে বাইরে অন্য নারীর সাথে সময় কাটানো, হাত ধরা, চোখে চোখ রেখে বসা, সেটা পরকীয়াই। নাম যতই পবিত্র ভালোবাসা দাও, সেটা বদলাবে না, সত্য বদলাবে না। রুদ্র মাটিতে পা ঠুকে দাঁড়িয়ে উঠল, তার কণ্ঠে রাগের আগুন জ্বলে উঠল। আমার পবিত্র ভালোবাসা, আমার হৃদয়ের ঈমান, সেটা আপনি পরকীয়া বলতে পারেন? আপনি কে? আমি আপনার স্বামী না, আপনি আমার স্ত্রী না। এই মিথ্যা সম্পর্ক ধরে আপনি আমাকে দোষী বলবেন? রামিসার চোখে রক্ত ঝরে গেল, মুখমণ্ডল কাঁপতে লাগলো। বিয়ে হয়েছে আমাদের, সমাজ স্বীকৃত বিয়ে, আল্লাহর নামে কাবিন হয়েছে। তুমি চাইতে বা না চাইতে আমি তোমার স্ত্রী। তুমি যখন আমার উপর দায়িত্ব নিয়ে অন্য নারীর কাছে যাবে, সেটা আইন, ধর্ম, সমাজ সব দৃষ্টিতে পরকীয়াই। রুদ্র হঠাৎ হেসে উঠল, হাসিটা তাচ্ছিল্যের, কটাক্ষের। আমার মধ্যে কোনো দায়িত্ব নেই, কোনো স্বীকৃতি নেই। আমি আপনার কাছে আসি কিনা সেটা পুরোপুরি আমার সিদ্ধান্ত।
আপনার মধ্যে কি কম আছে কি বেশি আছে সেটা বিচার করার শখ আমার নেই। আমি আপনার দিকে তাকাতেও চাই না। আমার আপনার কাছে যাওয়ার কোনো রুচি নাই। এ কথা বলা মাত্রই রুমের বাতাস জমে বরফ হয়ে গেল রামিসার বুকের ভেতর। ক্ষোভ আর অপমানের আগুন লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ল। তার চোখ ভিজে উঠল, কিন্তু সেই ভেজা চোখে দুর্বলতা নেই, বরং জেদ, আত্মসম্মান আর অদ্ভুত এক যন্ত্রণা ছটফট করছে। আমার মাঝে কি এমন কম আছে? তোমার জবাবের দরকার নেই, কারণ তোমার চোখে যা নেই সময় একদিন সেটা তোমার চোখেই তুলে ধরবে। রুদ্র ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিল। বাইরে ঝড় উঠছে, বাড়ির আকাশে ধূসর মেঘ জমেছে, কিন্তু সবচেয়ে বড় ঝড়টা জমেছে এই হৃদয়ের ভেতর। একজন ভালোবাসাকে অধিকার বলে দখল করতে চায়, আরেকজন ভালোবাসাকে মুক্তি বলে হারাতে চায়। রাত্রি গভীর হয়েছে, ঘরের সব লাইট নিভে শুধু বেডসাইড ল্যাম্পটি জ্বলছে। নরম আলোয় রুম জুড়ে ছায়া পড়ে রহস্যময় আবছা তৈরি করেছে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে ধীরে গেল। রামিসা বেরিয়ে এলো। তার পরনে রেশমি হালকা নীল নাইট ড্রেস, লম্বা চুল খোলা, গলায় হালকা প্যান্ডেন্ট। পোশাকটা তার সৌন্দর্যকে আরো আকর্ষণীয় ও রাজকীয় করে তুলেছে, যেন সে আজ স্ত্রী নয়, প্রেয়সীর অধিকারে দাঁড়িয়েছে। রুদ্র খাটের পাশে দাঁড়িয়ে মোবাইল দেখতে দেখতে এক মুহূর্ত চমকে তার দিকে তাকায়। চোখ দুটো অনিচ্ছা থাকা সত্ত্বেও আটকে গেল, কিন্তু পরক্ষণেই মুখ নিচু করে নিল। রামিসা ধীর পায়ে এগিয়ে এসে বলল, কি ব্যাপার? আমাকে দেখছো না কেন? দেখার মতো কিছু নেই। আমার কোনো ইন্টারেস্ট নেই এসব নাটকীয় সাজসজ্জায়। রামিসার ঠোঁটে একটু বাঁকা হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসির ভেতরে ছিল গভীর আবেগ আর একরাশ অভিমান। মেজাজ খারাপ করে রেখো না রুদ্র, তুমি যদি এমন করো তাহলে কিন্তু খারাপ হবে। আর কি খারাপ করবেন আপনি? আমার জীবন তো আপনি আগেই নরকে পরিণত করেছেন। এখন আর কি বাকি আছে খারাপ হওয়ার? রামিসা কাছে এগিয়ে এসে তার মুখের দিকে তাকালো। আমি তোমাকে ভালোবাসি রুদ্র, সত্যিকারের ভালোবাসি। আমি তোমার ভালো করতে চাই, খারাপ করার ইচ্ছে কোনোদিনও রাখিনি। রুদ্র মুখ তুলে তার চোখের দিকে তাকালো, চোখে আগুনের শিখা। আপনার ভালোবাসা, আপনার সেই ভালোবাসা আমার জীবনটাই ধ্বংস করে দিল। আমার আপনার ভালোবাসার কোনো দরকার নেই, বরং আপনি যদি আমার জীবন থেকে চলে যান আমি খুশি হব। রামিসা কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। তার চোখে জল চিকচিক করলো, কিন্তু সে কাঁপেনি, বরং আরো দৃঢ় হয়ে উঠল। সে ধীরে ধীরে রুদ্রের সামনে এসে ধীর কণ্ঠে বলল, শুনে রাখো রুদ্র, আমি তোমার জীবন থেকে কখনোই চলে যাব না। আমি শুধু স্ত্রী নই, আমি সেই নারী যে ভালোবাসার অধিকার নিয়ে তোমার জীবনে এসেছি। শুধুমাত্র মৃত্যুই আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে, এর আগে নয়, কোনো শক্তি নয়। তুমি চাইলে আমাকে ঘৃণা করো, রাগ করো, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। রুদ্র চোখে রাগের ঝড় বয়ে গেলেও তার মুখে একটা বিপন্নতা ফুটে উঠল। সে এক মুহূর্তের জন্য থমকে গেল, যেন ওই নারীটির জেদ, ভালোবাসা আর কষ্ট তার রাগের দেয়াল ভেদ করতে চাইছে। রামিসা ধীরে রুদ্রের গালে হাত রাখলো। তুমি চাইলে আমাকে 1000 বার দূরে ঠেলো, কিন্তু আমি ফিরেই আসবো, কারণ তুমি আমার স্বামী। আমি তোমাকে হারাবো না, কখনোই না। রুদ্র তার হাত সরিয়ে সরে দাঁড়ালো, কিন্তু তার বুকের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা দেখা দিল। এটা প্রেম না, এটা তোমার পাগলামি, রোগগ্রস্ত অধিকার বোধ। আমি কখনোই আপনাকে স্ত্রী মানি না, মানবো না। মানতে হোক বা না হোক, নিয়তি বদলায় না রুদ্র। তুমি আমার, এই সত্য তুমি যতই অস্বীকার করো, বাস্তব কখনোই বদলাবে না। রুদ্র আর কিছু বলতে পারলো না। সে হঠাৎ মুখ ফিরিয়ে জানলার দিকে চলে গেল। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। মনে হলো যেন প্রকৃতি নিজেই জানে এই সম্পর্কের যুদ্ধ এখনো শেষ হয়নি। বৃষ্টির ফোঁটা শহরের রাস্তায় মৃদু সুর বাজাচ্ছে। রুদ্র জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। হালকা বৃষ্টি তার চুল ভেজাচ্ছে, ঠান্ডা বাতাস শরীরে লাগছে, কিন্তু মনে আছে এক অস্থির তপ্ততা। হঠাৎ পেছন থেকে আলতো কণ্ঠ শুনে সে ঘুরে দেখলো রামিসা তার পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরেছে। ভিজছ? এতে সমস্যা নেই, তোমার পাশে তো আমি আছি। রুদ্র কিছুটা অস্বস্তিতে বধির হয়ে বৃষ্টি থেকে শরীর ঝাঁকাতে চায়, কিন্তু রামিসার হাত শক্ত হয়ে তাকে আটকায়। সরেন, এটা ঠিক নয়। কোথায় যাব? তুমি তো জানো আমি তোমার কাছেই থাকতে চাই। রামিসা ধীরে ধীরে তার পিঠে ছোট ছোট চুমু দিতে থাকে। রুদ্র এক মুহূর্তে চমকে যায়। তার নিঃশ্বাস দ্রুত হতে শুরু করে। মনটা যেন ভেতর থেকে হালকা কম্পনে ভেঙে পড়ে। বৃষ্টির ঠান্ডা বাতাস আর রামিসার মাতাল করা স্পর্শ
একসাথেই তাকে অস্থির করে তুলেছে। এ কি করছেন আপনি? শুধু তোমার কাছে থাকতে চাই। রুদ্র অনুভব করে তার সমস্ত রাগ, অহংকার, লজ্জা মিলেমিশে ধীরে ধীরে হারাচ্ছে। তার দেহ আর মন শুধু রামিসার কাছে আকৃষ্ট। হঠাৎ সে শক্ত হাত বাড়িয়ে রামিসাকে সামনে টেনে নেয়, ঘুরে দাঁড়ায় আর অপ্রতিরোধ্যভাবে ঠোঁট ডুবিয়ে দেয়। আমি শুধু তোমাকে চাই। রামিসা চোখ বুঝে তার কিশোরী হাসি আর উষ্ণতার মাঝে ডুবে যায়। তার হাত রুদ্রের ঘাড়ে আর আঁকড়ে ধরে। বৃষ্টি, শীতল বাতাস, দুজনের হৃদয়ের স্পন্দন সব মিলেমিশে এক অনবদ্য আবেগের ঝড় তৈরি করছে। শুধু তোমার, শুধু আমি আর তুমি এই মুহূর্তে। রুদ্র আর কিছু বলতে পারল না। বৃষ্টির ফোঁটা, রামিসার স্পর্শ আর তাদের একে অপরের কাছে থাকা সব মিলেমিশে এক গভীর আবেগের স্রোত তৈরি করেছিল। রুদ্র চেয়েও আর নিজেকে সামলাতে পারল না। তার হাত চলে গেল রামিসার কোমরে, টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল রুদ্র। তারপর আবার রামিসার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। দুজন দুজনকে এমনভাবে কিস করতে লাগলো পাগলের মতো। অনেক দিন পরে কোনো কাঙ্ক্ষিত জিনিস পেয়েছে। রামিসার হালকা হালকা হাতের স্পর্শে রুদ্রকে আরো পাগল করে দিল। রুদ্র রামিসার ঠোঁটে আস্তে আস্তে কামড় দিতে লাগলো। এতে করে রামিসা আরো বেশি উত্তেজিত হয়ে যায়। সে রুদ্রের চুল জোরে আঁকড়ে ধরে। রুদ্র রামিসার গলায় মুখ ডুবিয়ে দেয়। তারপর হঠাৎ করে রামিসাকে কোলে করে ঘরে নিয়ে আসে। বিছানার কাছে নামিয়ে দিয়ে টান দিয়ে নাইট ড্রেসটা খুলে ফেলে। রামিসার লজ্জায় লাল হয়ে যায়। রুদ্র তাকে আবারও কোলে করে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। তারপর রামিসার বুকে মুখ ডুবিয়ে দেয়। রামিসা ছটফট করে উঠে। রুদ্র পাগলের মতো তাকে আদর করছে। রামিসাও চোখ বন্ধ করে সে আদর সহ্য করতে লাগলো। এভাবে তাদের ভালোবাসা সারা রাত চলল। সকাল হলো। সূর্যের কিরণ ধীরে ধীরে ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে। ঘরের নরম আলোয় দেখা যাচ্ছে রামিসা এখনো রুদ্রের পাশে জড়ানো অবস্থায় ঘুমোচ্ছে। তার চুল কিছুটা ছড়িয়ে, মুখে শান্তির ছাপ। রুদ্র জানলার পাশেই দাঁড়িয়ে রামিসাকে দেখছে। তার চোখে গভীর দ্বন্দ্ব। হঠাৎ মনে পড়লো রাতের বৃষ্টি, তাদের প্রথম কাছে আসা, চুমুর সেই মুহূর্ত, তারপর গভীর আদর। সে নিজের উপরই আঘাত লাগার মতো লাগছে। রুদ্র হঠাৎ চমকে উঠে নিজের রাগ আর অহংকার ধরে রাখার চেষ্টা করে। ধীরে ধীরে রামিসার পাশে গিয়ে তার হাত ঠেসে ধাক্কা দিল। রামিসা হঠাৎ চমকে উঠে পড়ে। রাতের ঘটনা সব ভুলে যান, আমি ইচ্ছা করে আপনার কাছে আসিনি। রামিসা অচেতনভাবে কিছুটা ঘুম ভাঙলো, চোখে পানি জমে উঠল। কি বলছো তুমি এসব? ঠিকই বলছি, আমি আবেগের বশে ভুল করে ফেলেছি। এমন কিছুই ইচ্ছা ছিল না। রামিসার চোখে পানি গড়িয়ে পড়ল। তার ঠোঁট কাঁপছে, মুখের সৌন্দর্য আবেগের মধ্যে এক অদ্ভুত বেদনা। আমার ভালোবাসা, রুদ্র, আমার ভালোবাসা কি এতটাই মিথ্যে ছিল? তুমি কি সত্যি আমার ভালোবাসা নিয়ে এমনটা করতে পারলে? রুদ্র কিছু বলতে পারলো না। সে শুধু দাঁড়িয়ে রামিসার দিকেই তাকিয়ে আছে। মনে হলো তার স্বাভাবিক অহংকার, গর্ব সবই ভেঙে যাচ্ছে। কিন্তু তার মুখে কঠোরতা বজায় রাখা প্রয়োজন। রুদ্র ফিসফিস করে নিজের ভেতর লড়াই করে বলে, আমি চাইনি, আমি এটা চাইনি। রামিসা চোখ মুছল, কিন্তু তার চোখে কেবল কষ্ট নয়, গভীর ভালোবাসা আর হতাশার মিশ্রণ। সে বুঝলো রুদ্র যতই অমত দেখাক, তার হৃদয়ের ভেতর এখনো আগুন জ্বলে আছে। ঘরে নীরবতা নেমে এলো। বেডের পাশে দুটি হৃদয়, একটা রাগে অন্যটি কষ্টে, একে অপরের দিকে আকৃষ্ট। রুদ্র ঘরের মধ্যে বসে আছে, চোখে কিছু রাগ, কিছু হতাশা। মনে হচ্ছে অতীতের এক ভয়াবহ স্মৃতি তাকে ধাক্কা দিচ্ছে। আমার আপনার মতো মেয়েকে মেনে নেওয়ার কোনো ইচ্ছা নেই। ভুলে যাবেন না আপনি কিভাবে আমাকে বিয়ে করেছেন। এই ভুল আমি চিরকাল মনে রাখব। সে ঘরে একা বসে অতীত ফিরে গেছে। স্মৃতির ক্যানভাসে ঝলক মারছে রামিসা, তার চঞ্চল হাসি, বারবার তার দিকে তাকানো। বিয়ের দিনের ঘটনা। রামিসা আজ রুদ্রের বাড়িতে এসেছে মূল উদ্দেশ্য বোনকে দেখার জন্য। কিন্তু তার মনে অন্য এক আবেগ লুকিয়ে আছে। অনেক আগেই থেকে সে রুদ্রকে পছন্দ করে। বারবার সে নিজের মনের কথাগুলো জানানোর চেষ্টাও করেছে, কিন্তু রুদ্র কখনো শুনেনি। আজও দেখব তার প্রতিক্রিয়া কি হবে। আমি শুধু তার চোখে তাকিয়ে দেখতে চাই আমার প্রতি অনুভূতি কি। হঠাৎ রামিসা ঠিক করে রুদ্রের ঘরে চলে আসে। রুদ্র অবাক, কিছুটা রাগ আর কিছুটা অভিমান নিয়ে উঠে দাঁড়ায়। আপনি এখানে কি করছেন? আমি বলেছি আমার কোনো ইচ্ছা নেই। তবুও রামিসা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। মুহূর্তে রুদ্রের ঠোঁটের দিকে মুখ ঝুঁকে তার ঠোঁটে স্পর্শ করে। সেই এক ক্ষণিক স্পর্শে রুদ্রের ভেতরের সমস্ত অহংকার, রাগ মিলেমিশে অদ্ভুত এক অনুভূতিতে পরিণত হয়। হঠাৎ সেই মুহূর্তে রুদ্রের মা দরজা খুলে চলে আসে, চোখে বিস্ময় আর ব্যথা। দেখতে পেয়েছেন ছেলে ও রামিসাকে একসাথে এমন অবস্থায়। রুদ্র, রামিসা, এটা কি হচ্ছে?
রুদ্র দ্রুত হাত বাড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। মা, এটা কিছু নয়, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কিন্তু কেউ তার কথা শুনলো না। রুদ্রের মাকে মনে হলো এই দুজনের মধ্যে স্পষ্ট অনুভূতি আছে এবং এক ঝটকায় সবাই সিদ্ধান্ত নিল এদের বিয়ে দিয়ে দেওয়া হোক। এখন আর সময় নষ্ট করার দরকার নেই, এই সম্পর্ককে পরিণতি দিতে হবে, বিয়ের ব্যবস্থা করা হোক। রুদ্র হতবাক, চেষ্টা করলো কিছু বোঝাতে, কিন্তু কেউ শোনেনি। অতীতে সেই ঘটনা এবং পরিবার তার উপর জোর করলো। এই কারণেই রুদ্র রামিসাকে পছন্দ করে না। হৃদয়ের ভেতর একটা অদ্ভুত জটিলতা জন্মে গেছে, যেখানে তার মনের ভালোবাসা, অহংকার এবং অভিমান একসাথে লড়ছে। এ কারণে রুদ্রের মনের মধ্যে রামিসার প্রতি দ্বিধা, রাগ এবং অনীহা মিশে গেছে। এখনো সে মনে করে রামিসাকে ভালোবাসা নয়, বরং অতীতের ভুল ও জোরপূর্বক বিবাহের স্মৃতি তার ভেতরে বিভ্রান্তি তৈরি করেছে। রাত্রি শুরু। রেস্টুরেন্টের হালকা আলোয় দুজন বসে আছে টেবিলে। নীলা চেয়ারে সামান্য উঁচু করে বসেছে, চোখে রাগের ছাপ। রুদ্র শুধু কফির কাপে তাকিয়ে, মনে মিশ্র আবেগ, রাতের ঘটনা, রামিসার সঙ্গে তার কাছে আসা স্মৃতিগুলো বারবার ফিরে আসছে। তুমি আর আমাকে কতদিনে এইভাবে রাখবে রুদ্র? আমার বাড়িতে বিয়ের প্রস্তাব আসছে, আর তুমি এখনো রামিসার কথা ভাবছো, তাই না? আমি কি করব আমি বুঝতেই পারছি না। তুমি কি আমার কথা শুনছো না রুদ্র? তুমি কি আমাকে মানতে চাইছো না? কি বলছো না তুমি? আমি তোমাকে ভালোবাসি। তাহলে রামেশাকে ডিভোর্স দিয়ে দাও। কি বলছো তুমি এসব? তাহলে কি করতে চাও? তুমি কি একসাথে দুইটা বউ রাখতে চাও নাকি? শোনো, আমার এত ধৈর্য নেই। এমন সংসার চাই না যেখানে তুমি অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হবে। রুদ্র কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে মনকে শান্ত করার চেষ্টা করে। নীলা, আমি সব বুঝিয়ে বলছি না, তুমি আমাকে কিছু সময় দাও। আমি আর সময় দিতে পারবো না রুদ্র। সময় দিতে দিতে দেখা যাবে তোমার বাচ্চা রামেশার পেটে। তখন আমি কি করব? রুদ্রের বুক ভারী হয়ে গেল। মনে মনে সেই রাতের মুহূর্তগুলো, রামিসার কাছে, তার কাছে আসা, তাদের কাছে প্রথম নিকটত্ব, সব ফিরে এলো। হঠাৎ ভয় এসে বসলো। যদি আবার এমন কিছু ঘটে, যদি রামিসার কাছাকাছি তাদের বাচ্চা হয়ে যায়। রুদ্র হালকা শ্বাস ফেলে চোখে ভয় মিশ্রিত নীলার দিকে তাকায়, বলে, না, এমন কিছু হবে না। তবুও তার ভেতরে একটা অদ্ভুত ভয় থেকে গেল, কিন্তু সে নীলা কাছে বুঝতে দেয়নি। তার মুখে কেবল শান্ত ভঙ্গি, আর ভেতরে বদলে যাওয়া আবেগ, দ্বন্দ্ব আর এক অদ্ভুত দমন। নীলা হালকা কণ্ঠা, কিন্তু চোখে অদম্য রাগ। আমি বিশ্বাস করি না রুদ্র। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে দেখাও। রুদ্র চুপচাপ চেয়ারের উপর হাত রাখে, মাথা নিচু করে ভাবতে থাকে কিভাবে নীলা ও রামিসা দুজনের মাঝে তার জীবন ঠিক রাখতে হবে। রেস্টুরেন্টের আলো নরম হলেও রুদ্রের মনে জ্বলছে এক অদৃশ্য দ্বন্দ্বের আগুন। রাত্রি গভীর, ঘরের আলোগুলো সব নরম। রুদ্র দরজা খুলে ভেতরে ঢুকলো। টকটক করে হাঁটে, মনে রাগ, অভিমান আর একটু অদ্ভুত বিরক্তি। আর এই বাইরে বৃষ্টি পড়ার ঠান্ডা বাতাস। ঘরে ঢুকতেই দেখলো রামিসা তার জন্য খাবারের প্লেট হাতে ধরে বসে আছে। চোখে এক অদ্ভুত আশা, মুখে হালকা উদ্বেগ। এসো খেয়ে নাও রুদ্র। আমার সামনে এসব নাটক করতে আসবেন না। আপনি কেন বুঝতে পারেন না আমি আপনাকে পছন্দ করি না? আপনার মুখ দেখলেই আমার শরীর জ্বলে যায়। রামিসা নরম কণ্ঠে থেমে থেমে ভেতরের ভালোবাসা লুকিয়ে বলে, আমিও তো শুধু তোমাকেই খেতে বলেছি। কোনো কিছুরই প্রয়োজন নেই। রামিসার চোখে হতাশা, কপালে একটু ভাঁজ। সে নিচে না খেয়ে রুদ্রের জন্য অপেক্ষা করছে। রুদ্রের রাগী আচরণে সে না খেয়ে ঘরে চলে যায়। রুদ্র নিচে থালা হাতে ধরে বসে আছে। রামিসার মনে এক অদ্ভুত কষ্ট, কিন্তু মুখে কিছু প্রকাশ করে না ও। হাত কম্পমান, মনে নিজের ভেতরে দ্বন্দ্ব। শুয়ে শুয়ে সে একাকী কাঁদতে শুরু করে আর মনে মনে বলে, আমি কি তোমাকে ভালোবেসে এতই ভুল করে ফেলেছি রুদ্র? আমার ভালোবাসাটা তুমি যেভাবে ছোট করছো। রুদ্র থালা হাতে বসে আছে, খাবার অর্ধেক খেয়েছে। হঠাৎই দরজা খুলে রুদ্রের মা ঢুকলো। চোখে অবাক ভাব, মুখে কোমলতা। কি রে, তুই একা খাচ্ছিস? রামিসা কোথায়? রামিসা রুমে চলে গেছে। সে কি না খেয়ে চলে গেল কেন? সে খায়নি। না তো, তোর জন্যই তো অপেক্ষা করছিল, না খেয়ে বসেছিল। আমরা ওকে কতবার বললাম তোর সঙ্গে খাবে বলল। রুদ্র হালকা চুপ, চোখে অদ্ভুত কষ্ট, মনে নিজেকে দমন করে কিছু বলতে পারল না। শুধু নিজের ভেতরের আবেগ মুখে আড়ালে লুকিয়ে রাখলো। রামিসা ঘরে একাই বসেছিল। তার চোখে কান্না শুকিয়ে গেলেও মনে সেই অশ্রু যেন আগুনের মতো জ্বলছে।
দরজার বাইরের পায়ের শব্দ হলো। রুদ্র রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে ঢুকলো। আপনি আবার কি ধরনের নাটক শুরু করেছেন? না খেয়ে ঘরে এসে শুয়ে পড়েছেন কেন? আপনি কি সবাইকে দেখাতে চান যে আপনি আমাকে কত ভালোবাসেন? এসব নাটক দিয়ে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবেন না। রামিসা ধীরে ধীরে চোখ তুলে তাকালো। আমি কাউকে কিছু দেখাতে চাই না রুদ্র, আমি নাটক করছি না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। আর সত্যিটা দেখানো লাগে না, সেটা অনুভব করা লাগে। দেখুন রামিসা, আপনার এসব ডায়লগ শুনে লাভ নেই। আমি ক্লিয়ার করে দিয়েছি, আপনাকে আমি পছন্দ করি না। আপনার মুখ দেখলেই আমার শরীর আগুন হয়ে যায়। আমার জীবনটাকে দয়া করে মুক্তি দিন। আমি নীলাকে ভালোবাসি, আমি ওর সাথে সংসার করতে চাই। এই কথাটা শুনে রামিসার বুকের ভেতরটা কেমন জানি হিম হয়ে গেল। তার ঠোঁট কাঁপছে, চোখ ভিজে উঠেছে ওর। যদি সত্যিই তাকে ভালোবাসো তাহলে নিয়ে এসো রুদ্র, আমি কিছু বলবো না। তোমার সুখ যদি ওর সাথে থাকে তাহলে আমি তোমার পথে বাধা হব না। এখন বলছেন নিয়ে আসো, আর যখন আমি নীলাকে সত্যি বিয়ে করে আনবো তখন তো আবার পুলিশের কাছে কমপ্লেন করে বলবেন আপনাকে ঠকিয়ে বিয়ে করেছি। আপনার মতো মেয়েকে আমি খুব ভালো করেই চিনি। আপনি মুখে যা বলেন মনে তার উল্টো রাখেন। আপনি কারো সুখ দেখতে পারেন না। এই কথাগুলো ছুরির মতো বিঁধতে লাগলো রামিসার হৃদয়ে। তার গলাও ধরে আসছে, কিন্তু সে কিছুই বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। রামিসার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমাকে যদি এতটাই ঘৃণা করো তাহলে কেন আমার দিকে তাকাও রুদ্র? কেন আমার কথায় রাগ করো? ঘৃণা করলে তো অনুভূতিই থাকতো না। অনুভূতি? আমার অনুভূতি নীলার জন্য, আপনার জন্য না। আপনি আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার সাথে আপনার কোনো ভবিষ্যৎ নেই, এটা মাথায় ঢুকিয়ে নিন। রুদ্র চলে গেল। দরজা বন্ধ হওয়ার আওয়াজটা যেন রামিসার বুক চিড়ে দিল। রামিসা ধীরে ধীরে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। রাতের আকাশ অন্ধকার, চাঁদটা মেঘের আড়ালে যে ফিসফিস করে বলতে লাগলো। আমি কি তোমাকে ভালোবেসে এত বড় অপরাধ করেছি রুদ্র? আমি কি দোষ করেছি তোমার জন্য অপেক্ষা করে? আমি তো কাউকে ঠকাইনি, শুধু তোমাকে ভালোবেসেছি। তুমি কেন আমার ভালোবাসাটাকে এত ছোট করে দেখছো? তার চোখের পানি বৃষ্টির মতো গড়িয়ে পড়ছে, তবুও সে চুপচাপ। কারণ সে জানে, সে যত কথাই বলুক না কেন রুদ্রের ঘৃণার দেওয়ালে এখনো তার কাছে অটুট। রাত্রির নিরাপত্তায় শুধু রামিসার কান্নার শব্দ আর হৃদয়ের ভাঙার টুকরোগুলোর আর্তনাদ। সকালে নরম আলো ঘরে ঢুকছে। রামিসা বিছানায় বসে, চোখে অচেনা একটা ভাব, চুলগুলো সামান্য ছিঁড়ে আছে, ঠোঁটেও অচেনা চাপা দুঃখ। রামিসার আপু অর্থাৎ রুদ্রের ভাবি ঘরে ঢুকলো, চোখে মৃদু উদ্বেগ। কি রে রামিসা, তোর চোখ এত ফুলে আছে কেন? মনে হচ্ছে সারা রাত কেঁদেছিস। আরে আপু, কি বলছো তুমি এইসব? কাল রাতে অনেক ঘুম পেরেছে তো, তাই মনে হচ্ছে চোখ এত ফুলে গেছে। আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না, আমি তো তোর থেকে বড়, সংসার করার অভিজ্ঞতা আমারও আছে। আমাকে সত্যি করে বল, রুদ্র কি তোর সাথে খারাপ ব্যবহার করে? আরে না আপু, কি কথা বলছো? রুদ্র তো আমাকে অনেক ভালোবাসে। আমার তো মনে হচ্ছে না, আমি সবসময় দেখি রুদ্র তোকে ইগনোর করে। এক্ষুনি রামিসা হঠাৎই মাথা তুলে দেখলো রুদ্র এসেছে ঘরে। আরে না আপু, তুমি ভুল বুঝছো, আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসলেই ভালো, আর যদি খারাপ আচরণ করে তাহলে আমাকে বলিস, আমি ওকে বুঝিয়ে দেব। তেমন কোনো ব্যাপার নাই আপু, কোনো সমস্যা হলে আমি অবশ্যই তোমাকে জানাবো। কিন্তু রামিসার চোখে এক অদৃশ্য দুঃখ, মুখে সামান্য হাসি। সে জানে নিজের কষ্ট লুকিয়ে রাখাটা তার একমাত্র পথ। ঘরের আলোয় সে চুপচাপ বসে আছে, মনে এক অদ্ভুত ভার। রুদ্রের প্রতি ভালোবাসা আর নিজের অভিমান। রাত্রি গভীর, চারপাশে নীরবতা নেমে এসেছে, হালকা বাতাসে পর্দাও দুলছে। রামিসা ঘরে লাইট বন্ধ করে বারান্দার দিকে তাকিয়ে দেখলো রুদ্র বসে আছে ব্যালকনির চেয়ারে, মোবাইল কানে, ঠোঁটে অদ্ভুত এক হাসি। তুমি না হলে আমার দিনটাই শেষ হতে চায় না। কাল দেখা হলে আমি নিজের হাতে তোমার জন্য কফি বানাবো। না না, রাগ দেখে লাভ নেই, তুমি জানো আমি কেবল তোমাকেই চাই। ওপাশে নীলার কণ্ঠ শোনা না গেলেও রুদ্রের মুখে স্পষ্ট উত্তেজনা, মিষ্টি অনুভূতি। সে হঠাৎই হেসে বলল, তুমি রাগ করলে আমি কেমন করে থাকবো বলো তো? আচ্ছা বলো, যদি আমি এখন তোমার সামনে থাকতাম তাহলে কি করতে? একদম তাই, আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়তে।
এইসব কথা শোনার সময় রামিসা দরজার ফাঁক দিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। চোখের পানি নিজের হাতের পেছন দিয়ে মুছতে মুছতে মনে মনে বলল, রুদ্র, এতটা ভালোবাসি তোমায়, তুমি বুঝতেছো না। তোমার সব চাওয়ায় নিজেকে বিলিয়ে দিচ্ছি, তাও আমার কোনো মানে নেই তোমার মনে। আমি তো শুধু তোমার পাশে থাকতে চেয়েছিলাম। যেদিন আমি আর থাকবো না সেদিন বুঝবে আমার ভালোবাসা কতটা সৎ ছিল। ঠিক আছে, আমি উঠে রুমে যাচ্ছি, না হলে এই মেয়েটা আবার নাটক শুরু করবে। আর কতদিন সহ্য করতে হবে? খুব তাড়াতাড়ি সব ঠিক করে নেব, তুমি শুধু আমার পাশে থেকো। এই কথা শুনে রামিসার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে কষ্ট সামলাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। ধীরে দরজা বন্ধ করে নিজের বিছানায় এসে বলল, বালিশে মুখ গুজে কান্না চেপে রাখার চেষ্টা করে ও। তুমি আমাকে নাটক ভাবো রুদ্র, ভাবো আমি জোর করে তোমার জীবনে এসেছি, কিন্তু একদিন যখন সব ছেড়ে চলে যাব তুমি বুঝবে আমার ভালোবাসা তোমার জীবনে সবচেয়ে বড় সত্যি ছিল। চাঁদের আলো জানলায় পড়ছে। দূরে রুদ্র এখনো ফোনে হেসে হেসে কথা বলছে, আর ঘরের ভিতরে এক মেয়ের ভালোবাসা ধীরে ধীরে নিঃশব্দে অশ্রুতে ভেঙে পড়ছে। সকালের নরম আলো ঘরে ঢুকছে। রামিসা চুপচাপ রান্নাঘরে ঢুকে রুদ্রের জন্য কফি বানাচ্ছিল। গরম কফির গন্ধে ঘরে ছড়াচ্ছিল, কিন্তু তার হৃদয়টা আজ একটু ভারী। রামিসা কফি হাতে ঘরে ঢুকলো, দেখলেও রুদ্র বসে আছে মোবাইল হাতে। রুদ্র, এই নাও তোমার কফি। আমার সামনে ঘুরঘুর করতে বারণ করছি না, তাও কেন বারবার বেহায়ার মতো আসেন? রামিসা চুপচাপ দাঁড়িয়ে কফি রাখলো, কিন্তু কিছু বলল না। চোখে চাপা দুঃখ। তারপর হালকা মাথা নিচু করে সরে গেল। রুদ্র ঘর থেকে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। রামিসা দরজা বন্ধ করে একা দাঁড়িয়ে রুদ্ধশ্বাস কফি হাতে ধরতে ধরতে মনে বলল, আমাকে নিয়ে তোমার এত সমস্যা রুদ্র? ঠিক আছে, আমি আর তোমার পিছনে ঘুরবো না। তুমি তোমার মতো ভালো থাকো, আমার পেছনে কষ্ট তোমার সুখের পথে বাধা হয়ে থাকবে না। তোমার ভালোবাসা চুপচাপ কিন্তু চিরন্তন। তুমি জানো না, বুঝতেই পারবে না। রামিসা ধীরে ধীরে কফি হাতে ধরে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের সূর্যের আলো ছড়িয়ে পড়েছে। মনে মনে সে ঠিক করলো, আজ থেকে সে নিজেকে রুদ্রের চোখে দেখাবে না, নিজেকে রাখবে নিরাপদ দূরত্বে, কিন্তু হৃদয়ে সেই ভালোবাসা চুপচাপ জ্বলেই থাকবে। অফিসের কেবিনে ঢুকে চেয়ারটা হেলান দিয়ে বসলো রুদ্র, গাঢ় চিন্তার রেখা মুখে। আজকে সকালটা যেন সে ঠিকমতো ধরতে পারছে না। রুদ্র মনে মনে ভাবতে লাগলো, কী ব্যাপার, রামিসা আজ আমার সামনে এসে কাঁদলো না, অধিকার দেখালো না, জোর করলো না। রোজকার মতো রুদ্র তুমি খেয়েছো, রুদ্র কফি খেয়ে যাও, এসব কিছুই বলল না সে। এমনকি একবার চোখের দিকেও তাকালো না। রুদ্রের ঠোঁট বাঁকিয়ে ফাইলের উপরে কলম আছড় দিল, নিজেরই মনে রাগ ঝাড়ল। হয়তো ও বুঝতে পারছে আমি ওকে কোনো দিন মেনে নেব না। ভালোই তো, যত তাড়াতাড়ি বুঝবে তত দ্রুত এই আপদ বিদায় হবে আমার জীবন থেকে। এক মুহূর্ত চোখ বন্ধ করলো রুদ্র। নীলার মুখে ভেসে উঠল তার চোখে। মনে মনে তৃপ্তির সুরে বলল, হ্যাঁ, এটাই ভালো। রামিসা নিজে থেকে সরে গেলে আমিও মুক্ত হতে পারবো। তারপর আমি নীলাকে বিয়ে করব, আমার ভালোবাসার সংসার করব, যেখানে থাকবে না কোনো জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক। রুদ্র মুচকি হাসলো, কিন্তু তার চোখের কোণাটায় অদ্ভুত এক অস্বস্তি জন্ম নিল। মনে হচ্ছে কিছু একটা তো নেই। হয়তো সে জানে না যে মানুষটা সারা জীবন তোমার পাশে থাকার শপথ করেছে, সে যদি চুপ হয়ে যায় ওটা বিদায় নয়, ওটা ঝড়ের আগের নিস্তব্ধতা। কিন্তু রুদ্র জানে না এই নীরবতা একদিন তাকে এমনভাবে নাড়া দেবে যেখান থেকে ফিরে আসার পথও সে আর খুঁজে পাবে না। রাত প্রায় 12টা ছুঁই। আকাশে ম্লান চাঁদের আলো আর নিস্তব্ধ বাতাস। রুদ্র ক্লান্ত ভঙ্গিতে ঘরে প্রবেশ করলো, শার্টের বোতাম খুলে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু পরক্ষণেই তার চোখে পড়ে বিছানার দিকে। বিছানা ফাঁকা, রামিসা নেই, টেবিলে কফির মগও নেই, কেউ এসে খেয়ে নাও বলে দাঁড়িয়েও নেই। রুদ্র ভুরু কুঁচকে ফিসফিস করে বলে, বাথরুম আছে, হয়তো একটু পরে আসবে। সে ওয়াশরুমের দরজা খুলে দেখে সেখানেও কেউ নেই। বারান্দা, নিচতলা সবই দেখে এলো কিন্তু রামিসা নেই। প্রথমবারের মতো রুদ্রের বুকের ভেতরে হালকা কাঁপুনি শুরু হলো। যে মেয়েটা সারাক্ষণ তার চারপাশে ঘোরে, যে স্বামীর একটা শব্দ শুনতে মরিয়া হয়ে থাকে, সে আজ এভাবে নিঃশব্দে হারিয়ে যেতে পারে। রুদ্রের নিজের মনেই বিরক্তি ভরে বলল, নিশ্চয়ই
কোথাও লুকিয়ে বসে নাটক করছে, আমাকে টেনশনে রাখতে চাচ্ছে। অভিনয়, সবটাই অভিনয়। কিন্তু অভিনয় শব্দটা যেন নিজের গলায় কাটার মতো বিঁধে গেল। মিনিট পেরিয়ে ঘন্টা হয়ে গেল, রামিসা আর ফিরল না। রুদ্র বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। হঠাৎই বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে গেল। একটা অদ্ভুত শূন্যতা, অপরিচিত ভয় তাকে গ্রাস করতে শুরু করলো। মনে মনে কথাগুলো উঠে এলো। সে কোথায় গেল? কেন এলো না এখনো? আমি তোকে পছন্দ করি না, তাহলে এই অস্বস্তি কেন হচ্ছে? আমার কি মাথা ঠিক আছে? আমি কেন ওর কথা ভাবছি বারবার? সে কপালে হাত দিয়ে বসে পড়ল। আজ রুদ্র প্রথমবার উপলব্ধি করলো ভালোবাসা হয় না হয়, কিন্তু অভ্যাস যে মানুষ প্রতিদিন কাছে থাকে তার অনুপস্থিতি বুকের ভেতরে ফাঁকা করে দেয়। অন্যদিকে রামিসা আজ ঘুমিয়েছে তার দুলাভাইয়ের বোনের রুমে। দুলাভাই বাসায় নেই, তাই সে তার বোনকে বলেছে তার কাছে থাকতে চায়। মুখে কোনো কান্না নেই, চোখেও না, শুধু শান্ত শীতল স্বর। নিজের মনকে বলছে, যে মানুষটা আমাকে দু চোখে দেখতে পারে না তার দিকে এগিয়ে যাওয়া মানে নিজেকে ছোট করা। আমি ভালোবেসেছিলাম, কোনো দর কষাকষি করে নয়, মন দিয়ে। এবার মনটাকেই ফিরিয়ে নেই। সে দৃঢ় কণ্ঠে বালিশে মুখ রেখে প্রার্থনা করলো, হে আল্লাহ, ওর প্রতি আমার টানটা যদি ভুল হয় আমাকে ওর থেকে সরিয়ে নিন। আমি ভালোবাসা ভিক্ষা করে নিতে চাই না। চাঁদের আলো নিভে গেল। রুদ্র বুঝল না, কিন্তু রামিসা আজ তার জীবনের সব দাবি, সব চাওয়া, সব চোখের ভাষা ফিরিয়ে নিয়ে নীরব হয়ে গেল। আর সেই নীরবতাই একদিন রুদ্রের সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে দাঁড়াবে। ভোরের নিস্তব্ধতা এখনো ঘুমন্ত। হালকা আলো জানলা দিয়ে ঢুকে রুদ্রের চোখে পড়ে। সে স্বভাবতই হাত বাড়ালো, যেন পাশের টেবিলে কফির মগ ধরে দাঁড়িয়ে থাকবে রামিসা। কিন্তু আজ টেবিল খালি, চারপাশে শুধুই নীরবতা। রুদ্র হালকা বিরক্তি নিয়ে উঠে বসলো। অদ্ভুত, সে তো কখনো দেরি করে না, হয়তো নিচে গেছে। কণ্ঠে বিরক্তি থাকলেও মনের ভিতরে হালকা অস্থিরতা। আজ কেন এলো না? আমাকে ডাকলো না কেন? সে ফ্রেশ হয়ে নিচে এলো। রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে দেখলো রামিসা নেই। চুলায় চা ফোটে, কিন্তু তার হাতের চেনা শব্দ নেই। না আছে চায়ের কাপে তার ছোঁয়া উষ্ণ গন্ধ। রুদ্রের বুকটা কেমন জানি শূন্য হয়ে উঠল, যেন কেউ তার প্রতিদিনের অভ্যাস করা শ্বাসটা কেড়ে নিয়েছে। নিজের মনে করেই বিড়বিড় করে বলল, এই মেয়েটা আজ কোথায় গেল? গতকাল রাতেও আসেনি, ও কি সত্যি আমাকে এড়িয়ে যাচ্ছে? মা ডাক দিলেও সে নাস্তা না খেয়ে বেরিয়ে গেল। গাড়ি চালাতে চালাতে বারবার রিয়ার ভিউ মিররে নিজের চোখ দেখল। সেখানে অদ্ভুত একটা দমন করা উদ্বেগ, যা সে নিজেও বুঝতে পারছে না। বিকেলে নীলার সাথে ক্যাফেতে নীলাহার সাজগোজ করে এসেছে, কথা বলেছে, হাসছে, কিন্তু রুদ্রের দৃষ্টি বারবার ফোনের দিকে, বারবার দরজার দিকে। নীলা কফি রেখে বলল শান্ত গলায়, রুদ্র, তোমার মন আজ এখানে নেই। তুমি কি কাউকে খুঁজছো? রুদ্র একটু চমকে উঠল, দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না নীলা, আজ সকাল থেকে মনে হচ্ছে যেন আমি কিছু হারিয়েছি। কাল রাত থেকে আমি রামিসাকে দেখিনি। নীলার চোখেও বিস্ময়ে ঝলসে উঠল। তুমি রামিসাকে দেখোনি বলে এমন লাগছে? তুমি ওকে ভালোবেসে ফেলেছো নাকি? রুদ্র রাগী ভঙ্গিতে মাথা নাড়ালো, কিন্তু গলা কেঁপে উঠল ওর। আমি কাউকে ভালোবেসেছি কি না সেটা জানি না, কিন্তু সত্যি বলছি, ওকে না দেখে আমার ভালো লাগছে না নীলা। মনে হচ্ছে আমি ঠিক নেই। রুদ্র রাগী ভঙ্গিতে মাথা নাড়ালো, কিন্তু গলা কেঁপে উঠল। এক মুহূর্ত টেবিলের উপরে নেমে এলো নিস্তব্ধতা। নীলা চোখ সরিয়ে নিল, আর রুদ্র বুঝল সে যতই মুখে অস্বীকার করুক, তার হৃদয়ের গভীরে কারোর অনুপস্থিতি জায়গা করে নিতে শুরু করেছে। নীলা গভীর নিঃশ্বাস ফেলে চোখ নামিয়ে নরম কণ্ঠে বলল, রুদ্র, তোমার চোখের ভেতর যে অস্থিরতা দেখছি তা আমার জন্য না। আমার ধারণা হচ্ছে তুমি সত্যিই রামিসাকে ভালোবেসে ফেলেছ। হয়তো তুমি নিজেও সেটা বুঝতে পারোনি, কিন্তু এখন বুঝছো, আর সেই জায়গায় আমার থাকা ঠিক না। রুদ্র এক পা এগিয়ে গিয়ে থেমে গেল। গলায় আটকে থাকা শব্দগুলো কষ্টের ঢেউ হয়ে ফুটে উঠল। আমি তোমাকে ঠকাতে চাইনি নীলা, আমি শপথ করে বলছি আমি কখনো এমনটা চাইনি। কিন্তু একটা মায়া আছে, রামিসার সেই যত্নের মায়া, এমন এক টান যেটা না চাইতেও আমাকে টেনে নিচ্ছে। কেউ কাউকে ভালো নাও বাসতে পারে, কিন্তু কারো মায়ায় পড়ে গেলে সেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। আমি বুঝিনি এটা মায়া নাকি ভালোবাসা।
কিন্তু তার অনুপস্থিতি আমাকে গ্রাস করছে। নীলা থেমে গেল দরজার কাছে গিয়ে। তার ঠোঁটেও ব্যথা মেশানো এক শান্ত হাসি। রুদ্র, মানুষ ভুল করে ঠিকই, কিন্তু ভুল স্বীকার করাটাই মানুষকে মহৎ করে তোলে। আমি রাগ করছি না, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর ভালোবাসা কখনো বাধা দেয় না, মুক্তি দেয়। তুমি যা অনুভব করছো সেটা যদি সত্যিই ভালোবাসা হয়, তাহলে আর দেরি করো না। যে তোমার জীবন পাল্টে দিয়েছে তার হাতটা ধরে নাও। আমি প্রার্থনা করব তুমি যেন তাকে হারানোর আগেই চিনে নিতে পারো। এই কথাগুলো বলে নীলা আস্তে করে দরজা খুলল। একবারও পিছনে ফিরে তাকালো না। কিন্তু দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দে রুদ্রের বুক কেঁপে উঠল। আজ যেন সে নিজের ভেতরের সত্যিটাকে প্রথমবার স্পষ্টভাবে দেখতে পেল। তার হৃদয়ের প্রতিটা স্পন্দনে শুধু একটাই নাম ধ্বনিত হচ্ছে, রামিসা। রুদ্র তাড়াহুড়ো করে বাসার দরজা পেরিয়ে ভেতরে ঢুকলো। চোখ দুটো যেন অজান্তেই রামিসাকে খুঁজে বেড়াচ্ছে। কোথাও কি দাঁড়িয়ে আছে, রান্নাঘরের পাশে, নাকি সিঁড়ির ধাপে বসে আছে রাগ মুখে। কিন্তু সবই তো নিস্তব্ধ। অদ্ভুত এক শুনশান নীরবতা। সে ড্রয়িং রুমে ঢুকতেই ভাবি সোফায় বসাচ্ছিল। রুদ্র থমকে দাঁড়িয়ে উদ্বিগ্ন গলায় বলল, ভাবি, রামিসা কোথায়? তুমি জানো না রুদ্র, রামিসা তো সকালেই বাবার বাড়িতে গেছে। হঠাৎ কেন? কিছু হয়েছে নাকি? ওর শরীরটা নাকি ভালো লাগছিল না, মাথা ধরেছিল, মনটাও খারাপ, তাই বলল কিছুদিন বাবার বাড়ি থাকবো। রুদ্র যেন কথা হারিয়ে ফেলল। বুকের ভেতরটা হঠাৎই ফাঁকা হয়ে গেল ওর। কোনো শব্দ না করে সে সোজা নিজের ঘরের দিকে হাঁটল। পায়ের ধ্বনি পর্যন্ত মাটিতে পড়ছিল না, ঠিক যেন কারণ শূন্যতার ভেতরে হাঁটছে ও। ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই গভীর নিস্তব্ধতায় সে থমকে দাঁড়ালো। একদিন যে রামিসার উপস্থিতি তাকে বিরক্ত করত, আজ তার অনুপস্থিতিতেই নিজের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বিছানার পাশে দাঁড়িয়ে রুদ্র ফিসফিস করে যেন নিজের মনকে প্রশ্ন করল। আমি তাকে দূরে ঠেলে দিতে চেয়েছিলাম, কিন্তু কেন তাকে না দেখি আজ সবকিছু এত অচেনা মনে হচ্ছে? কেন আমার নিজের ঘরটাই আজ অচেনা লাগছে? তার বুকের মাঝে হাহাকার উঠে এলো। আজ প্রথমবার সে স্পষ্ট বুঝলো, রামিসার অনুপস্থিতি মানেই শুধু কাউকে দেখা না, এটা মানে যেন নিজের হৃদয়ের স্পন্দনটাকে হারিয়ে ফেলা। বাবার বাড়ির পুরনো সেই পরিচিত ঘর, জানলার পাশে বসে দূরের আকাশের দিকে তাকিয়ে থাকে রামিসা। তার চোখে জল নেই, কিন্তু বুকের ভেতরটা যেন নীরব চিৎকার করছে। নিজের দুই হাত নিজের হাঁটুর ওপরে রেখে ধীরে ধীরে ভাঙা গলায় মনে মনে বলতে থাকে, আমি তো এখন তোমার জীবনে নেই রুদ্র। তুমি আমাকে তুমি সহ্য করতে পারতে না, তাই তো আমি সরেই গেলাম। দেখো, আমি তো আর তোমার সামনে ঘুরছি না, তোমার বিরক্তির কারণ হচ্ছি না। হয়তো এখন তুমি অনেক স্বস্তিতে আছো, তুমি হয়তো নীলাকে নিয়ে খুব খুশি, ওর সঙ্গেই এখন তোমার সব কথা, সব হাসি। আমি চলে যাওয়াতে তুমি হয়তো মনে মনে বলছো আপদ বিদায় হয়েছে, এখন শান্তি। ঠিকই তো, আপদ বিদায় হলে মানুষ খুশিই হয়। আমি তো তোমার জীবনে বোঝা হয়ে গিয়েছিলাম, তাই না রুদ্র? আমি আর আসবো না তোমার সামনে, আমি আর দাবি করব না তোমার দিকে তাকিয়ে একবার হাসতে। আমি শুধু দূর থেকেই তোমার শুভ কামনা করব। তুমি সুখে থাকো রুদ্র, নীলাকে নিয়ে, তোমার পছন্দের সেই জীবন নিয়ে। আর আমি দূরে থেকেও তোমার জন্যই দোয়া করব, কারণ ভালোবাসা পাওয়ার নয়, দেওয়ার নাম। সেটাই তো তুমি আমাকে শিখিয়ে দিলে। রামিসা কেঁপে ওঠা শ্বাস আটকে চুপ করে বসে থাকলো। তার হৃদয়ে সে অশ্রু জমে আছে। সে অশ্রু চোখে পড়ল না, কিন্তু বুকের ভিতরে নীরব ঝড় বইতে থাকলো। 15টি দীর্ঘ দিন। রুদ্রর অনুভূতির জাগরণ 15 দিনে যেন 15টা বছর হয়ে গিয়েছে রুদ্রের জীবনে। সকাল, দুপুর, রাত, সময়ের কোনো হিসাব তার কাছে নেই। খাবার হাতে দেয়নি, বিছানায় শুলেও ঘুম আসেনি, অফিসে বসে ফাইলের উপরে চোখ রেখেছে বটে, কিন্তু মনটা ঘুরেছে কেবল এক জায়গাতে, তা হলো রামিসা। প্রতিটা মুহূর্তেই ওর কানে বেজে থাকছে রামিসার হাসি, কষ্ট পেয়ে ডাকাডাকি করা, রাত বেরোতে কফি বানিয়ে আনা, আর সেই রাতের নিঃশ্বাসের বিদায়। রুদ্রের হৃদয় যেন শুকিয়ে গিয়েছিল। অহংকার, রাগ সব কিছু মিলিয়ে ভেঙে পড়ল একের পর এক। আজ ঠিক 15তম দিনের ভোরে রুদ্র প্রথমবারের মতো নিজের মনে দৃঢ় উচ্চারণ করল, না, আর নয়। আমি ওকে হারাবো না। আমি ওকে আমার জীবনের সত্যিটা বলবো। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। এই কথা শোনার জন্যই তো সে এতদিন অপেক্ষা করেছে। আজ আমি ওকে ফিরিয়ে আনবো আমার জীবনে। ও সেই কথাটাই আজ রামিসার সামনে উচ্চারণ করবে, যে কথাটা রামিসার কানে পেতে অপেক্ষা করে থেকেছে অসংখ্য দিন। রুদ্র গুছিয়ে শার্ট, প্যান্ট আর
পরে আয়নার সামনে দাঁড়ালো। চোখের নিচে গভীর কালি, চেহারায় ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে দৃঢ়তা। একটা গভীর নিঃশ্বাস নিয়ে ও বলল নিজের মনকেই, আজ আমি আমার ভালোবাসার কাছে যাচ্ছি। কোনো ইগো নেই, কোনো রাগ নেই, শুধু সত্যি। আমার রামিসাকে আমি ফিরিয়ে আনবো। বেরিয়ে পড়ল ও। ওর হাত কাঁপছিল, তবুও গাড়ির চাবিটা তুলে নিল। দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই পিছন থেকে ডাক এলো, রুদ্র, এই ভোরবেলায় কোথায় যাচ্ছ? রুদ্র ধীরে মাথা ঘুরিয়ে তাকালো, চোখে ভরা উত্তেজনা, ভয় আর আশা। রামিসাকে আনতে যাচ্ছি ভাবি। ভাবি মুহূর্তেই থমকে গেলেন। অবাক দৃষ্টি স্থির হয়ে রইল রুদ্রের মুখের ওপরে। তারপর ধীরে ধীরে চোখ ভিজে উঠল আনন্দে। তুমি তুমি নিজে থেকে যাচ্ছ? সত্যি? রুদ্র মাথা নাড়ালো, এবার সুরে এক অদ্ভুত কোমলতা, ভেতরের বেদনায় তৈরি হওয়ার এক সত্য স্বীকারোক্তি। আমি ভুল বুঝেছিলাম ভাবি, অনেক দেরি করে বুঝেছি, কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারছি না। কিন্তু কিছু বলতে হবে ওকে, আজই বলবো, ওকে ফিরিয়ে আনবো। ভাবি এগিয়ে সে রুদ্রের কাঁধে হাত রাখলেন। আমি জানতাম একদিন তুই বুঝবি। যা, আমার বোনকে এনে দে। তোর জন্যই তো এসেছিল। এটাও সবচেয়ে বড় স্বপ্ন ছিল। রুদ্র ছোট্ট আর অশ্রুসিক্ত হাসি দিল। গাড়ির দরজা খুলে বসে ইঞ্জিন স্টার্ট করলো। হৃদয় ধুকপুক করছে দ্রুত, কিন্তু আজ সেই ধুকপুকানি আর ভয় নয়, এটা ভালোবাসার হাঁক ডাক। গাড়ি ছুটে চলল রামিসার দিকে, একটা আশা আর একটা প্রতিশ্রুতি নিয়ে, আর এক অদ্ভুত অজানা অনুভূতি বুকে নিয়ে। রুদ্র আজ প্রথমবারের মতো নিজেকে পূর্ণ মানুষ হিসাবে অনুভব করলো। রুদ্র কলিং বেল চাপতেই দরজা খুলে গেল। রামিসার মা অবাক চোখে তাকিয়ে এক মুহূর্তের মধ্যেই মমতায় ভিজে উঠলেন। আরে বাবা রুদ্র, তোমাকে দেখে খুব ভালো লাগলো। কেমন আছো? ভালো আছি আন্টি। রামিসা কোথায়? ঘরেই আছে বাবা, কিন্তু শরীরটা একদম ভালো না, কিছুই খেতে পারে না, বমি লাগে বারবার। কত করে বললাম ডাক্তারের কাছে চল, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। তুমি একবার গিয়ে দেখো, যদি তুমি বলো হয়তো রাজি হবে। এক মুহূর্তের জন্য রুদ্রের বুক কেঁপে উঠল। যার সারা দিন রাতির আশেপাশে ঘুরে বেড়াতো সেই রামিসা আজ অসুস্থ, আর সে নেই পাশে। অপরাধবোধ চোখ নিচু হয়ে এলো রুদ্রের। আমি নিয়ে যাব আন্টি, আপনি চিন্তা করবেন না। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গেল রামিসার ঘরের দরজার দিকে। খানিকটা খোলা, ভেতর থেকে খুব শান্ত আর নিস্তব্ধতা, যেন সেই এক টুকরো নিস্তব্ধতার ভেতরে জমে আছে হাজারো অশ্রু, অপমান আর না বলা কথা। রুদ্র দরজা ঠেলে ভেতরে ঢুকলো। সেখানে রুমের কোণে বিছানায় শুয়ে আছে রামিসা, কিন্তু ওকে দেখে রুদ্র চমকে উঠল। এ যেন সেই আগের রামিসা নয়। মুখ একদমই ফ্যাকাশে, ঠোঁটগুলো শুকনো, চোখের নিচে কালো দাগ, গালের হাড়গুলো বের হয়ে গেছে, চোখ দুটো ছাদের দিকে স্থির, যেন কোনো গভীর ভাবনার সাগরে ডুবে আছে ও। রুদ্রের বুকটা মোচড় দিয়ে উঠল, হৃৎপিণ্ড কেমন যেন ব্যথা অনুভব করলো। এটা ছিল অনুশোচনার প্রথম প্রকট আঘাত। ও ধীরে এগিয়ে বিছানার পাশে বসলো। কোনো শব্দ নেই। মেঘলা চোখে রামিসা তাকিয়ে দেখল না, যেন সে এখন আর এই পৃথিবীর কেউই নয়। কারোর কাছে কিছু দাবি নেই ওর। রুদ্র কেঁপে ওঠা হাতে আলতো করে ওর কপালে হাত রাখলো। সেই স্পর্শে রামিসা যেন স্বপ্ন ভেঙে বাস্তবে ফিরে এলো। রামিসা চমকে চোখ মেলে তাকালো। হঠাৎই নিঃশব্দে পেছনে সরে বসে পড়ল। চোখে অবিশ্বাস, কষ্ট, অপমান আর এক চিলতে দুর্বলতার অশ্রু। রুদ্রের গলা শুকিয়ে এলো। সে ফিসফিস করে বলল, রামিসা, আমি এসেছি। রামিসা কোনো কথা বলল না, শুধু তাকিয়ে থাকলো গভীর দৃষ্টিতে। এই দৃষ্টিতে ছিল হাজারটা প্রশ্ন। এতদিন পরে আমি যখন আর তোমার কোনো দাবি করছি না, তখন রুদ্র আর নিজেকে সামলাতে পারছে না। তার হৃদয়ের ভেতরে অশ্রু জমে কাঁপছে। সে ধীরে ধীরে রামিসার হাত ধরল। তোমার শরীর খারাপ, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, প্লিজ চলো। রামিসা এতক্ষণে স্তব্ধ থাকা ঠোঁটে আস্তে করে খুলল। তার কণ্ঠে ছিল অপার ক্লান্তি আর ভাঙা ভালোবাসার আহাজারি। আপনার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, আর আপনার কোনো দায়িত্ব নেই রুদ্র। আমি এখন অনেক ভালো আছি, এই একা থাকাটাই আমার শান্তি। সেই মুহূর্তে রুদ্র বুঝল, শুধু শরীর নয়, রামিসার হৃদয়েও বড় অসুখ হয়ে গেছে। আর তার চিকিৎসা শুধু ডাক্তার না, তার নিজের ভালোবাসারও প্রয়োজন। রুদ্রের গলার স্বর আটকে গেল। তার চোখে ধীরে ধীরে ভিজে উঠল। আজ প্রথমবার সে সত্যিকারে ভেঙে পড়ল। রামিসা ধীরে ধীরে উঠে বসলো বিছানায়।
মুখটা তার আগের চেয়েও শুকনো, চোখের নিচে গাঢ় কালচে দাগ। তার দৃষ্টি যেন শূন্যে তাকিয়ে, কোনো অনুভূতিও নেই, শুধু একরাশ ক্লান্তি। রুদ্র আস্তে করে চেয়ারে বসে তার পাশে। ঘরের নিস্তব্ধতায় রামিসার কণ্ঠ হঠাৎই ভেসে উঠল, শান্ত অথচ কাঁপা। রুদ্র, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রুদ্র একটু চমকে গেল, কণ্ঠে উদ্বেগ। কেমন সিদ্ধান্ত রামিসা? রামিসা ধীরে নিঃশ্বাস নিল, ঠোঁট কেঁপে উঠল ওর, তারপর ফিস ফিস করে বলল, আপনাকে ডিভোর্স দিতে চাই। রুদ্র মুহূর্তের জন্য থমকে গেল, যেন শরীরটায় জমে গেছে তার। চোখে অবিশ্বাস আর আতঙ্কের মিশ্র ছাপ। ডিভোর্স? কেন রামিসা? এই কথাটা বললে কেমন করে? রামিসা নিচের দিকে তাকিয়ে মৃদু হাসল, কিন্তু সেই হাসিতে ছিল শুধুই ব্যথা। আপনি তো নীলাকে ভালোবাসেন, তাই না রুদ্র? আমি তো জানি আমার এই উপস্থিতি আপনার জীবনে বোঝা ছাড়া কিছুই না। আমি যদি আপনাকে ডিভোর্স দিই, তাহলে আপনি নিশ্চিন্তে নীলাকে বিয়ে করতে পারবেন, সুখে থাকবেন। রুদ্র চোখ নামিয়ে ফেলল, বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে উঠেছে ওর, গলা আটকে গেলে কথা। এসব কথা বাদ দাও রামিসা। নীলা, ডিভোর্স, এসব কিছুই এখন বলো না তুমি। বাদ কেন দিব রুদ্র? এটাই তো আমাদের জীবনের চরম বাস্তবতা। আপনি আর নীলা একসাথে সুখে থাকবেন। আমি আপনাদের জন্য শুধু দোয়া করব। আমি তো আপনার জীবনে জোর করে ঢুকে পড়েছিলাম। জোর করে ঢুকলে চিরদিন টিকে থাকা যায় না রুদ্র। আমি টিকে থাকতে পারলাম না। তার কণ্ঠে একটু অভিমান ছিল না, শুধু ক্লান্তি। চোখের কোণে জল জমে উঠল, সে মাথা ঘুরিয়ে ফেললো, যেন কিছু লুকোতে চায়। রুদ্র উঠে এসে তার পাশে হাঁটু গেড়ে বসলো, আস্তে করে রামিসার হাতটা নিজের হাতে নিল। এসব কথা এখন বলো না রামিসা, আমি কিছু শুনতে চাই না। চলো আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। তোমার শরীরটা ঠিক নেই। শরীরটা নয় রুদ্র, আমার ভেতরে আমি আর বেঁচে নেই। আপনি দেরি করে ফেলেছেন। রুদ্র থেমে গেল, এক মুহূর্ত যেন সব শব্দ হারিয়ে গেল তার চারপাশ থেকে। শুধু নিজের বুকের ভেতরে ধূপধাপ শব্দটা শুনতে পাচ্ছিল, ভয়, অনুশোচনা আর ভালোবাসার মিশ্র এক অজানা যন্ত্রণার শব্দ। রুদ্র মাথা নিচু করে শুধু ফিস ফিস করে বলল, আমি তোমাকে হারাতে পারবো না রামিসা। আমি আর দেরি করতে চাই না। এবার আমি সত্যি তোমাকে বোঝাতে এসেছি, আমি তোমাকে ভালোবাসি। রামিসা চোখ খুলে তাকালো, মুখে অবিশ্বাসের ছায়া। তবে রুদ্রের চোখে যে সত্যিকারের অশ্রু ছিল, সেটা আজ প্রথম দেখল সে। আর সেদিনের মতো তার মুখের কালচে ছাপের মাঝখানে একটুখানি আলো ফুটে উঠল। চুপচাপ বাতাসে ভেসে থাকলো এক অসমাপ্ত ভালোবাসার গন্ধ। রুদ্র ঠোঁটে আপনা আপনি উচ্চারিত হলো সেই স্বপ্নের শব্দ, ভালোবাসি। শব্দটা যেন রামিসার বুকের ভেতরে নরম ঢেউ তুলে দিল। চোখ দুটো জলে ভিজে উঠল ওর, ঠোঁটের কোণে অল্প একটু হাসি খেলে গেল, যেন এতদিনের সমস্ত অভিমান কষ্ট ভুলে বোঝাবুঝির মাঝেও সে বুঝল এই মানুষটা তাকে সত্যিই ভালোবাসে। রামিসা আস্তে করে বিছানার পাশে হাত রেখে উঠে গেল। ঠিক সেই মুহূর্তে যেন পৃথিবীটা হঠাৎই ঘুরে উঠল, মাথার ভেতরে ঝনঝন শব্দ, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। সে ঠাউর করতে পারল না ঠিক কি হলো। মুহূর্তের মধ্যেই সে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। রামিসা, রামিসা চোখ খোলো প্লিজ, চোখ খোলো। সে কাপা হাতে রামিসার মাথা কোলে তুলে নিল, গলার স্বর কেঁপে উঠল, শ্বাস যেন বুকে আটকে গেছে ওর। রুদ্র ফিস ফিস করে বলে উঠল, আমি তোমার কিছু হতে দেব না। আমি আছি, আমি আছি রামিসা। ডাক্তার মুখ কালো করে রিপোর্টগুলো টেবিলে রেখে গভীর শ্বাস ফেলে বললেন, আপনাকে মানসিকভাবে দৃঢ় থাকতে হবে। রোগীর ক্যান্সার ধরা পড়েছে, এখন লাস্ট স্টেজ চলছে। লাস্ট স্টেজ মানে? ও কি বাঁচবে না? রুদ্র যেন বাকরুদ্ধ হয়ে গেল, শব্দ যেন কানের ভেতরে ঢুকছেই না ওর। কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, অলৌকিক কিছু না হলে হয়তো বেশি সময় নেই। রুদ্রের পুরো দুনিয়া মুহূর্তে ভেঙে পড়ল, যেন হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন থেমে যাচ্ছে। চোখের সামনে রামিসার নিস্পন্দন শরীর, আর পিছনে ডাক্তারদের কথাগুলো প্রতিধ্বনিতের মতো বাজছে। বেশি সময় নেই, সে চুপচাপ চেয়ার থেকে উঠে রামিসার বিছানার পাশে গিয়ে বসে পড়ল। তার কপালে আলতো হাত রেখে কাপা কণ্ঠে বলল, তোমাকে ছাড়া আমি শ্বাস নিতে পারবো না রামিসা। আল্লাহ আমার সব কিছু নিয়ে যাক, কিন্তু তোমাকে নয়, শুনছো? তুমি আমাকে ছেড়ে যাবে না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রামিসার অচেতন চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু নেমে এলো, যেন সে শুনছে সব,
রামিসার শরীর দিন দিন ক্রমশ দুর্বল হতে থাকলো। তার চোখের চঞ্চলতা ধীরে ধীরে ম্লান হয়ে গেল, গালের রং মিলিয়ে গেল, আর হাঁটা চলাতে সে আর এখন আগের মতো শক্ত থাকলো না। প্রতি মুহূর্তে তার নিঃশ্বাস যেন ভারী হয়ে আসে। তার ছোট্ট কাজ করলেও হাত ও পা কেঁপে ওঠে। রুদ্র রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই হোঁচট খেয়ে মাটিতে ভেঙে পড়ে। বুকের ভেতরে এক অজানা ব্যথা যেন তাকে চূর্ণ করে দিচ্ছে। সে হাতের মুঠোয় শক্ত করে ধরতে চায়, কিন্তু কিছুই ধরে রাখতে পারছে না। কেবল রামিসার খারাপ অবস্থা তার ভেতরটাকে কেটে দিচ্ছে। রামিসার মা, রামিসার বোন, রুদ্রের বাবা মা সবাই হাসপাতালে একে অপরের পাশে বসে অপেক্ষা করছে। কেউ কিছু বলতে পারছে না, কাঁদতে চায় কিন্তু চোখের জল টিপে ধরে। হৃদয় ভেঙে যাচ্ছে, বুকের মধ্যে ব্যথা লুকিয়ে রাখা যাচ্ছে না। রামিসার পাশে বসে রুদ্র ধীরে ধীরে তার হাতটা ধরে রাখে। চোখে অশ্রু, গলা কেঁপে ওঠে ওর। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রামিসা, শুধু থাকো, আমার পাশে থাকো। রামিসার সামান্য চোখ মেলল, এক ঝলক দেখে নিল তার অচেতন চোখের ভেতরে। নিঃশ্বাস ভারী হয়ে উঠল ওর। সে যেন রুদ্রের শব্দ শুনতে পাচ্ছে। রামিসার মা, রামিসার বোন আর রুদ্রের পরিবার সবাই একসাথে তার পাশে বসে চুপচাপ বৃত চিত্তে আশা করে যে এই ছোট্ট হাতছানিটাই হয়তো তার জীবনের আলো ফেরাতে পারবে। রুদ্র মাথা নিচু করে বসে আছে, গলা কেঁপে কেঁপে ফিসফিস করছে। আমার রামিসা, তুমি আমার জীবনের সব, তোমার জন্য আমি সবই করব। হাসপাতালের শান্ত বাতাসে শুধু শোনা যাচ্ছে নিঃশ্বাসের শব্দ আর হৃদয় ভাঙা ফিসফিস। সবাই জানে এটা যুদ্ধ নয়, এটা সময়ের সঙ্গে লড়াই। কিন্তু রুদ্রের চোখে শুধু রামিসার জন্য এক অসীম ভালোবাসা ঝলকাচ্ছে। রামিসা ধীরে ধীরে কাঁথা সরিয়ে রুদ্রের দিকে তাকালো। তার হাতে গোছা গোছা চুল পড়ে আছে। কাপা কণ্ঠে বলল, রুদ্র দেখো, আমার সব চুল পড়ে যাচ্ছে। আমি তো আর সুন্দর থাকবো না। তখন কি তুমি আমাকে আর ভালোবাসবে না? মানুষরা তো বলে মেয়ের সৌন্দর্য চুলে থাকে। আমার এই চুল যদি না থাকে, তুমি কি আমাকে আগের মতো আমার দিকে তাকাবে? রামিসার চোখে জল টলমল করছে। তার ভয়, তার অনিশ্চয়তা যেন বাতাসে ভেসে উঠল। রুদ্র ধীরে ধীরে এগিয়ে এসে রামিসার মাথায় হাত রাখল। খুব যত্নের সাথে তার পড়া চুলগুলো হাত থেকে সরিয়ে দিল। দূর বোকামে, চুল পড়ে গেলে কি ভালোবাসা কমে যায়? সৌন্দর্য তো চোখে না, সৌন্দর্য তো আমার হৃদয়ে। তুমি আমার রামিসা, তুমি আমার জীবনের নিঃশ্বাস। তুমি টাকো হয়ে গেলে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হব, কারণ তখন আমার স্ত্রী হবে সবচেয়ে সাহসী যোদ্ধা। রামিসার চোখে জল গড়িয়ে এলো, কিন্তু ঠোঁটে হাসি ফুটে উঠল না। সে চেষ্টা করে বসতে গিয়ে আবারও হেলে পড়ল। রুদ্র তাড়াতাড়ি তাকে ধরে বুকে আঁকড়ে নিল। আচ্ছা রুদ্র, তুমি নীলাকে একবার ডাকবে? রুদ্র একটু থমকে গেল, ভ্রু কুঁচকে বলল, হঠাৎ নীলা কেন? ওর সঙ্গে আমার কিছু কথা আছে, খুব জরুরি কথা। তুমি ওকে একবার আসতে বলো রুদ্র, দেরি করো না। রুদ্র রামিসার চোখের দিকে তাকালো। সে চোখে কোনো অভিযোগ নেই, শুধু গভীর এক স্থিরতা, যেন জীবনের শেষ সিদ্ধান্ত সে নিজে নিতে চায়। রুদ্রের বুকটা হঠাৎই মোচড় দিয়ে উঠল। ঠিক আছে, আমি ডাকছি, কিন্তু তুমি কথা দাও, তুমি ভাঙবে না, তুমি হার মানবে না। রামিসা মৃদু হাসল, চোখ বুঝে উঠে বলল, আমি হার মানি না রুদ্র, আমি শুধু আমার দায়িত্ব শেষ করতে চাই। রুদ্র ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ ভারী হয়ে যাচ্ছে। পেছনে শুয়ে থাকা রামিসা চুপচাপ ছাদের দিকে তাকিয়ে শুধু ফিস ফিস করে বলল, নীলা, তোমাকে আমার জীবনের মূল্যবান সম্পদ দেওয়ার সময় এসে গেছে। হাসপাতালের সাদা নির্বাক ঘরে টুকটাক স্লাইন পড়ছে। রুদ্র রামিসার হাত ধরে বসে আছে, তার চোখে অশ্রু জমে আছে, কিন্তু সে জোর করে নিজেকে শক্ত রাখার ব্যর্থ চেষ্টা করছে। এমন সময় দরজা দিয়ে নরম পদচারণ শব্দ। নীলা আস্তে করে ঘরে ঢুকলো। কেমন আছো রামিসা আপু? রামিসা ক্লান্ত চোখে তাকিয়ে হালকা হেসে বলল, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যে এরকম অনুভূতি হয়, আমি ঠিক সেরকমই আছি নীলা। তুমি আমার একটা কথা রাখবে নীলা? নীলার চোখে জল এসে গেল। সে রামিসার পাশে বসে তার হাত ধরে নিল। বলো না কি কথা। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমার কথা রাখ, প্রতিশ্রুতি দিচ্ছি। রামিসার কণ্ঠ কেঁপে উঠল। সে চোখ ঘুরিয়ে রুদ্রের দিকে তাকালো, তারপর নীলার দিকে ফিরে বলল, রুদ্রকে ভালো রেখো নীলা। তুমি তো জানো আমি ওকে কত ভালোবাসি। আমি না থাকলে তুমি ওকে আগলে রেখো। আমার মৃত্যুর পর যদি আমি দেখি ও ভালো নেই, আমি মরে গেলেও শান্তি পাবো না। রুদ্র হঠাৎই যেন সহ্য করতে পারল না। সে ঝাঁকিয়ে ওঠে। এসব কি কথা বলছো রামিসা? তোমার কিছু হবে না, ডাক্তাররা
আমি জানি রুদ্র আমার সময় শেষের পথে, কিন্তু আমি শান্তিতে যেতে চাই। আমার ভালোবাসাকে এমন একজনের হাতে দিতে চাই যে আমার মতোই ওকে আগলে রাখবে। আর আমি জানি নীলা তোমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। নীলার চোখে অশ্রু গড়িয়ে পড়ল। তুমি আমাকে কথা দাও নীলা, তুমি রুদ্রকে ভালো রাখবে, কখনো একা হতে দেবে না। না রামিসা, আমি কিছু শুনবো না তোমাকে ছাড়া। রামিসা আস্তে হাত তুলে রুদ্রের ঠোঁটে আঙুল রাখলো। প্লিজ রুদ্র, শেষ ইচ্ছে এটা আমার, দাও না আমাকে শান্তি। নীলা কাপা হাতে রামিসার হাত ধরে বলল, আমি কথা দিচ্ছি রামিসা আপু, আমি রুদ্রকে ভালো রাখবো, কখনো তাকে একা হতে দেব না। রামিসার ঠোঁটেও শান্ত এক মুচকি হাসি ফুটল। সে ধীরে ধীরে চোখ ফিরিয়ে রুদ্রের দিকে তাকালো। রুদ্র, আর একবার বলো না ভালোবাসি। রুদ্র কাঁপতে কাঁপতে এগিয়ে এসে রামিসার কপালে গভীর চুমু খেলো। অনেক ভালোবাসি তোমাকে রামিসা, অনেক ভালোবাসি। তুমি ফিরে আসো, প্লিজ ফিরে আসো। রামিসার চোখে জল চিকচিক করলো। সে ফিস ফিস করে বলল, আমিও তোমাকে ভালোবাসি রুদ্র, খুব ভালোবাসি। বাক্য অসমাপ্ত রেখে তার চোখ ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। ঠোঁটের কোণে মৃদু হাসি আরও একটু গভীর হলো, যেন সে শান্তি পেল। রুদ্র হঠাৎই ভেঙে পড়ল, চিৎকার করে উঠল, ডাক্তার, ডাক্তার প্লিজ কিছু করেন। ডাক্তার ছুটে এসে পরীক্ষা করে নিঃশব্দ গলায় বলল, শি ইজ নো মোর। হাসপাতালের ঘরে গভীর নীরবতা নেমে এলো। রুদ্র ভেঙে পড়ল, রামিসার নিথর দেহ বুকে আগলিয়ে চিৎকার করে কাঁদছে। রামিসা ফিরে আসো, আমার কথা শুনে যাও, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এক ফোঁটা বাতাস হালকা করে রামিসার কপালের ওপর দিয়ে বয়ে গেল, যেন সে ফিস ফিস করে বলছে, আমি আছি রুদ্র, সব সময়, শুধু চোখ বন্ধ করলে আমায় অনুভব করবে। হাসপাতালের সাদা দেওয়ালগুলো যেন হঠাৎ করে কান্নার শব্দে কেঁপে উঠল। জমাটবদ্ধ নিস্তব্ধতায় ভেঙে রুদ্রের বুক ফেটে বের হওয়া আর্তনাদ পুরো ওয়ার্ড জুড়ে ছড়িয়ে গেল। রামিসার নিথর শরীরটা বুকে জড়িয়ে ধরে রুদ্র যেন নিজের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। তার কান্না থামছে না, কণ্ঠ ফেটে গেছে, গলা শুকিয়ে গেছে, কিন্তু তবুও শব্দ বেরিয়ে আসছে না। সেটা আর নিঃশব্দ নয়, সেটা আর শব্দ নয়, সেটা এক অসহায় মানুষের শেষ নিঃশ্বাসের মতো হাহাকার। রামিসা একটাবার বলার সুযোগও দিলে না। আমি তোমাকে কষ্ট ছাড়া কিছুই দেইনি, কখনো তো সুখ দিতে পারিনি। আমি তোমাকে বোঝাইনি কতটা ভালোবেসেছি। আমি তোমার সেই বেহায়া হাসিটাকে, তোমার ঘুরে ঘুরে আমাকে দেখার অভ্যাসটাকে। তুমি তো বলেছিলে একদিন, রুদ্র তুমি আমার, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে চলে গেলে কিভাবে রামিসা? রুদ্র ভেঙে পড়ে আবারও মাথা ঠেকিয়ে দেয় রামিসার বুকের উপরে। আমি ভুল করেছি রে, আমি অনেক ভুল করেছি। ক্ষমা চাওয়ার সুযোগটুকু দিলে না। আমার অহংকারের ওয়ালস ভেঙে যখন আমি তোকে ফেরত আনতে এলাম, তখনই সব শেষ। আমি দেরি করে ফেললাম রামিসা, আমি দেরি করলাম। রামিসার মা মাটিতে লুটিয়ে পড়ে কান্না করছে। আমার মারে, আমার সোনা মেয়ে তো একদিনও নিজের জন্য বাঁচতে পারলো না, সবসময় ওই রুদ্রের জন্য কেঁদেছে। আর আজ যেদিন রুদ্রর ভালোবাসা পেল, সেই দিনই সব শেষ হয়ে গেল। রামিসার বাবার চোখ থেকেও অবিরাম জল গড়িয়ে পড়ছে। তিনি স্থির দাঁড়িয়ে থাকতে পারছেন না। রুদ্র বেটা, আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু দেখো আমার মেয়ে তোকে কত ভালোবেসেছে, নিজের জীবনটাই দিয়ে দিল তোমাকে। রামিসার ছোট বোন তার দুলাভাইয়ের পাশে এসে হাঁটু গেড়ে বসলো। কাঁপতে থাকা হাত দিয়ে রামিসার নিতর হাত ধরে বলতে লাগলো, আপু তুই তো বলেছিলি রুদ্র ভাই একদিন তোকে বলবেই ভালোবাসি, দেখ সে তো বললো। উঠে দাঁড়া আপু, তোমার তো যাওয়ার কথা না। রুদ্র হঠাৎই নিজের মাথায় হাত দিয়ে পাগলের মতো চিৎকার করতে লাগলো। সব শেষ হয়ে গেছে, আমি আমার জীবন নিজের হাতে শেষ করে ফেলেছি। আমি তোকে ঠেলে ঠেলে মৃত্যুর পথে পাঠিয়েছি রামিসা, আমি তোমাকে কষ্ট দিয়ে মেরেছি। রামিসের মা রুদ্রকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন, যেন তিনিও বুঝতে পেরেছেন আজ এই ছেলেটি শুধু একজন প্রিয় মানুষকে হারায়নি, হারিয়েছে নিজের আত্মাকে। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। দক্ষিণের ক্ষণিকের জন্য বোঝা যাচ্ছে না হাসপাতালের দেওয়ালও কাঁদছে, নাকি ভেঙে পড়া মানুষের হৃদস্পন্দন থমকে গেছে। রুদ্রের চোখ থেকে অশ্রু ঝরছে। সে মাথা তুলে একবার শেষবারের মতো রামিসার দিকে তাকালো। তুমি চলে গেলে রে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তুমি নেই, কিন্তু আমার প্রতিটা
শ্বাসে, প্রতিটা দুঃখে, প্রতিটা হাসিতে তুমি থাকবে। আমি প্রতিটি ভোরে তোমাকে অনুভব করব। তুমি আমার হৃদয়ের স্পন্দন হয়ে রইলে রামিসা। তুমি আমার চিরকালের প্রার্থনা হয়ে রইলে। এরপর আর কিছুই শোনা গেল না, শুধু কান্নার ঢেউ আর শূন্যতায় ভেসে যাওয়া এক অসমাপ্ত ভালোবাসার শেষ আর্তনাদ। 10 বছর পর হালকা সকালের রোদ কবরস্থানের শীতল বাতাসে মিশে গিয়েছে। চারপাশে শুধুই নীরবতা, শুধু পাখির ডানার শব্দ আর দূরে ওই মসজিদের মিষ্টি আজানের শেষ সুর ভেসে আসছে। এক কোণে সাদা পাথরের একটি কবর, তার উপরে তাজা গোলাপ ছড়িয়ে রাখা। কবরের পাশে দাঁড়িয়ে আছে 3টি মানুষ, রুদ্র, নীলা আর তার 5 বছরের ছোট্ট পিচ্চি মেয়ে আরু। আরুর হাতে ছোট্ট একটা ফুলের তোড়া, মুখ ভরা কৌতূহল। বাবা, আমরা কার কবর জিয়ারত করতে এসেছি? রুদ্র গভীর নিঃশ্বাস নিল, তারপর মৃদু হেসে অরুর ছোট্ট মাথায় হাত রাখল। তোমার বড় আম্মুর সোনা। অরু অবাক চোখে মেলে তাকালো। আমার আরেকটা আম্মু ছিল নাকি? নীলা মৃদু হাসল, চোখ মুখে অদ্ভুত শান্তি আর অদৃশ্য এক শূন্যতা। হ্যাঁ মা, তোমার আরও একজন আম্মু ছিল। উনি তোমার জন্মের আগেই আল্লাহর কাছে চলে গেছেন। উনিই তোমার বড় আম্মু। প্রতি বছর এই দিনে আমরা এখানে আসি ওনার জন্য দোয়া করতে। তুমি বড় হলে বুঝবে উনি তোমাকে অনেক ভালোবেসে গেছেন, তুমি দুনিয়ায় আসার আগেই। আর কবরের দিকে তাকিয়ে ছোট্ট হাতে ফুল রেখে দিল। কিন্তু আম্মুকে তো একটুও দেখতেছি না বাবা। রুদ্র চোখে হালকা জল চিকচিক করে উঠল। কষ্ট আর শান্তির মিশ্র এক অনুভূতি তার কণ্ঠে। তুমি বাড়ি গেলে আমি তোমাকে বড় আম্মুর ছবি দেখাবো। এখন শুধু আল্লাহর কাছে দোয়া করো, বলো আল্লাহ আমার আম্মুকে তুমি ভালো রেখো, জান্নাতের সেরা জায়গা দিও। আর আরও হাত দুটো উঠিয়ে নিষ্পাপ কণ্ঠে বলতে লাগলো, আল্লাহ আমার আম্মুকে তুমি দয়া করে ভালো রেখো, ওনাকে দোয়া করো যেন উনি জান্নাতে সব সময় হাসি খুশি থাকে। ওর দোয়া শেষ হতেই রুদ্র চোখ বন্ধ করলো, ঠোঁট মৃদু কাঁপলো। মনে হলো এত বছর পরেও রামিসার সে মিষ্টি কণ্ঠ তার কানে ভেসে বলছে, রুদ্র, আমি তোমাকে অনেক ভালোবাসি। নীলা চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মুখেও শান্তির রেখা। সে জানে এই মানুষের হৃদয়ে সে থাকলেও একটা স্থান আজীবনের জন্য অন্য কারোর দখলে, আর সে সেটাই মেনে নিয়েছে স্বেচ্ছায়, ভালোবাসা দিয়ে। একটু পর তারা 3 জন ধীরে ধীরে কবরস্থান থেকে বেরিয়ে গেল। বাতাস ভেসে রইল শিশিরের গন্ধ আর এক চিরন্তর ভালোবাসার নীরব স্মৃতি। রুদ্র বিড়বিড় করে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি রামিসা, খুব ভালোবাসি।